অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত রয়েছেন আমরা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের নিমন্ত্রণে আপনারা আমাদের অনুষ্ঠান স্থলে এসেছেন। আমরা অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তিলাওয়াত করবেন ন্যাশনাল ডিবেট ফেডারেশনের শেরপুরের যুগ্ম সাধারণ সম্পাদক আহনাফ উদ্দিন স্নেহ। إذا زاع نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم। এই পর্যায়ে গীতা থেকে পাঠ করবেন ন্যাশনাল ডিবেট ফেডারেশনের শেরপুরের সাধারণ সম্পাদক অগ্নিদম। अहिंसा सत्यं क्रोधस्त्यागः शान्तिर्पेषुनं दया भूतेष्वलोलुब्ध्वं मार्ध्वं ह्रीर्चापलं तेजक्षमाधृति शौचं द्रोहनातिमानित भवन्ति सम्पदं देवी मविजातस्य भारतः। ॐ पूर्णमाद पूर्णमेदं पूर्णाद पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। অর্থাৎ বিনা কারণে তথা স্বার্থের হেতু হিংসা করা অধর্ম পার্থ। বাস্তবে অহিংসাই পরম ধর্ম, আর তার সাথে সত্য, ক্রোধ না করা, ত্যাগ, মনের শান্তি, নিন্দা না করা, দয়া ভাব, সুখের প্রতি আকর্ষিত না হওয়া, বিনা কারণে কোনো কার্য না করা, তেজ, ক্ষমা, ধৈর্য, শরীরের শুদ্ধতা, ধর্মের বিরোধিতা না করা তথা অহংকার না করা, এসব গুণকে সত্যগুণের সম্পত্তি বা দৈবিক সম্পত্তি বলা হয়। এর দ্বারাই মানুষ পরমাত্মা তথা সৃষ্টিকর্তার ভক্তি করতে সক্ষম হয়, জীবনের কর্তব্যকে বহন করে চলে, ধর্মের স্থাপনা করে চলে এবং কর্মফলের আশা পরিত্যাগ করে জীবন যাপন করে। ধন্যবাদ। ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, এ পর্যায়ে পরিবেশিত হবে আমাদের প্রাণের স্পন্দন মহান জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত করছেন আমাদের শেরপুর ন্যাশনাল ডিবেট ফেডারেশন শেরপুরের এক ঝাঁক সদস্যবৃন্দ। রয়েছে আহনাফ উদ্দিন স্নেহ, ইশরাফ হোসেন অর্থী, আল নাহিয়ান হোসেন, আঞ্জুম বুশরা। পুরো জাতীয় সঙ্গীত টিমটির নেতৃত্ব দিচ্ছেন ন্যাশনাল ডিবেট ফেডারেশনের সদস্য বিদুষী রায় সাহাপুরী। আমি সবাইকে বিনম্র অনুরোধ করব জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করবার জন্য।
2106। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মনে। হায় হায় রে ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে। ও মা রংরানী তোর ভরা খেদে কি দেখেছি আমি, কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছাইছ বটের মূলে নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মনে। হায় হায় রে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন, ও মায় আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত সুধীবৃন্দ। গণতন্ত্রের সৌন্দর্য লুকিয়ে আছে বিভিন্ন মতের ভিন্নতার মধ্যে, আর ভিন্ন মতের শালীন প্রকাশই হচ্ছে বিতর্ক। আজকের এই মহান আয়োজন কোনো ব্যক্তির নয়, কোনো দলের নয়, আজকের আয়োজন জনতার, যেখানে প্রশ্ন করবে জনগণ আর উত্তর করবেন আগামীর শেরপুরের যারা নেতৃত্ব দিবেন ওনারা। সম্মানিত সুধীবৃন্দ, এ পর্যায়ে আজকের জনতার সংসদের সেই মাহেন্দ্রক্ষণ আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আবু রায়হান রূপম ভাইয়াকে স্বাগত বক্তব্য রাখবার জন্য সবিনয় অনুরোধ করছি। ন্যাশনাল ডিবেট ফাউন্ডেশন এবং মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের যৌথ আয়োজনে আজকের এই জনতার সংসদে উপস্থিত মাননীয় স্পিকার, উপস্থিত রয়েছেন আমাদের শেরপুর জেলার 3টি আসনের সম্মানিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্মানিত প্রার্থীগণ, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত প্রিয় দর্শকবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং আগামী শেরপুর গড়ার স্বপ্নে বিশ্বাসী সকল নাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম। ন্যাশনাল ডিবেট ফেডারেশন ও মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে অনুষ্ঠিত
জনতার সংসদ, আমার চোখে আগামী শেরপুর, এই বিশেষ বিতর্ক সংলাপে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আজকের এই আয়োজনে কোনো প্রচলিত রাজনৈতিক বক্তব্যের মঞ্চ নয়, এটি একটি বিশেষ বিতর্ক সংলাপ, যেখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে যুক্তিতে, প্রতিশ্রুতি নয়, যেখানে বক্তব্যের চেয়ে গুরুত্বপূর্ণ হবে বাস্তবতা, আর স্লোগানের চেয়ে গুরুত্ব হবে সমাধান। আজ এখানে শেরপুর জেলার 3টি সংসদীয় আসনের 6 জন সম্মানিত এমপি প্রার্থী তাদের চিন্তা, দর্শন ও উন্নয়ন পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করবেন। শেরপুরের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, যুব সমাজ এবং সুশাসন, এই সব গুরুত্বপূর্ণ বিষয় আজকের আলোচনায় উঠে আসবে বলে আমরা প্রত্যাশা করি। জনগণ আজ কেবল শ্রোতা নয়, জনগণ আজকের এই বিতর্ক সংলাপে মূল শক্তি ও অনুপ্রেরণা। এই বিশেষ সংলাপের মাধ্যমে আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চাই, যেখানে মতভিন্নতা থাকবে কিন্তু শালীনতা বজায় থাকবে, প্রশ্ন থাকবে কঠিন কিন্তু ভাষা থাকবে দায়িত্বশীল, এবং সর্বোপরি থাকবে দেশের ও জেলার প্রতি গভীর দায়বদ্ধতা। আমি বিনীতভাবে অনুরোধ জানাই সম্মানিত অংশগ্রহণকারীদের প্রতি, আপনারা যেন যুক্তি, তথ্য ও বাস্তব অভিজ্ঞতার আলোকে নিজেদের বক্তব্য উপস্থাপন করেন। একই সঙ্গে দর্শকবৃন্দের প্রতিও অনুরোধ, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, বিচার করবেন এবং সচেতন নাগরিক হিসেবে নিজের সিদ্ধান্ত গ্রহণ করবেন। পরিশেষে আয়োজক ন্যাশনাল ডিবেট ফেডারেশন ও মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা এমন একটি সময়োপযোগী ও দায়িত্বশীল বিশেষ বিতর্ক সংলাপ আয়োজন করেছেন বিদায়। আসুন আমরা সবাই মিলে যুক্তি নির্ভর আলোচনা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং আগামী শেরপুর গঠনের পথে একটি শক্ত বার্তা পৌঁছে দিই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত সভাপতি। আমরা বিনীতভাবে অনুরোধ করছি আজকে অনুষ্ঠানের মাননীয় স্পিকার, ন্যাশনাল ডিবেট ফেডারেশন শেরপুরের সম্মানিত মডারেটর জনাব মাসুদ হাসান বাদল স্যারকে আজকের জনতার সংসদ পরিচালনা করবার জন্য। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যারা এখানে বসে আছেন আমাদের অতিথিবৃন্দ, যারা আগামী দিনে শেরপুরে নেতৃত্ব দেবেন, এক একটি আসনে কয়েকজন করে প্রার্থী আছেন। একজন বিজয়ী হবেন, আরেকজন বিজিত হবেন। এর মধ্য দিয়েই একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা রাষ্ট্রে গড়ে উঠবে। এই রাষ্ট্র গঠনে যিনি বিজয়ী হবেন তার যেমন দায়িত্ব রয়েছে, বিজিত যিনি হবেন তারও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সকলেই মিলে আমরা শেরপুরটাকে ভালোবাসবো, শেরপুরকে একটি শীর্ষস্থানে জেলা হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠা করব, এমন প্রত্যাশা। আপনারা জানেন সেই ব্রিটিশ আমল থেকেই শেরপুর জেলা একটি খাদ্য উদ্বৃত্ত অঞ্চল হিসেবে পরিচিত, কিন্তু সেই খাদ্য উদ্বৃত্ত অঞ্চল হিসেবে এই জেলাটি প্রতিষ্ঠা লাভ করলেও এখানে মূলত কোনো দৃশ্যত উন্নয়ন এই স্বাধীনতার 54 বছরে হয়েছে বলে আমরা মনে করি না। একটি জেলা হিসেবে যে কয়েকটি অফিস আমাদের পাওয়ার কথা ছিল, সেই অফিসগুলো পেয়েছি, কিছু কিছু জায়গাতে এখনো পেয়ে উঠিনি। তারপরে বিশেষ কোনো উন্নয়ন এই শেরপুরে ঘটেনি। গত 17 বছরে আমরা দেখেছি এখানে নেতা ছিল, মহানেতাও ছিল, মন্ত্রী ছিল, মন্ত্রীর উপরে আরো অনেক কিছু ছিল। সেকেন্ড ম্যান যারা বাংলাদেশের রাজনীতিতে সেই 17 বছরে তাদের অবস্থানে শেরপুরে ছিল, তারা শেরপুরকে কিভাবে উন্নয়ন থেকে বঞ্চিত করেছে আমরা দেখেছি। সে কথা যাক, আপনারা যারা আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবেন তারা এখানে উপস্থিত আছেন। আমাদের এখানে যারা সামনে যারা আছেন তারা হয়তো জনপ্রতিনিধি হবেন না এই মুহূর্তে,
তবে তাদেরও কিন্তু বোঝার ক্ষমতা অনেক আছে। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন যে কিভাবে এখানে আমরা প্রশ্ন করব এবং প্রশ্নের উত্তর করব। আপনারা সকলেই যেহেতু সুধীজন, প্রশ্নের কথা তীর্যক থাকতে পারে, কিন্তু এটা যত শালীন হয়, আর আপনারা যারা উত্তর দিবেন তারাও খুব শালীনভাবে উত্তর দিবেন। মনে রাখবেন আপনারা কিন্তু আমাদের বটবৃক্ষ। এই বটবৃক্ষে আঘাত ছোট পাখি বড় পাখি সবাই করবে, কিন্তু সহিষ্ণুতা ধৈর্যের মাধ্যমে আপনারা বলবেন। এবং আপনারা যে প্রতিশ্রুতি এখানে দিয়ে যাবেন, কি করতে পেরেছেন 5 বছরে কি করতে পেরেছেন আমরা বলবো। যদি আপনারা সঠিক উত্তর না দিতে পারেন, ইতিহাসের সেই কলঙ্কিত যে অধ্যায় আছে, হ্যাঁ, আপনারাও হারিয়ে যাবেন এমন প্রত্যাশা করি। এখানে যারা সিনিয়র সিটিজেন আছেন, আমাদেরও যারা বড়, তারা রাজনীতির অনেক ঘাত প্রতিঘাত দেখে এসেছেন, এসে আজকে আপনাদের অভিজ্ঞতার ঝুলি থেকে আমাদের সম্মানিত অতিথিদেরকে পরামর্শ দিবেন, প্রশ্ন করবেন এমন প্রত্যাশা করি। তো এই অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের। আমি আরেকটা কথা বলে নেই, আপনারা দেখে থাকবেন শেরপুরের 3টি আসনে যারা নির্বাচন করতেছে সকলেই, আমি বলবো যে সকলেই মোটামুটি একেবারেই তরুণ। এটা আমাদের একটি গর্বের বিষয়, এবং সংসদকে আগামী দিনে আপনারা উত্তাল করবেন এমন আমরা চাই। যাই হোক, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত শেরপুর সদর আসনের প্রার্থী বিজ্ঞজন হাফেজ মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ। জনাব হাফেজ মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদকে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই প্রাণবন্ত আয়োজনের সম্মানিত সভাপতি, সম্মানিত মডারেটর, বিশিষ্ট নাগরিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডে নিয়োজিত দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং আজকে আমার সহ আলোচকবৃন্দ, সকলকে শুরুতেই শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার খুবই ভালো লাগছে যে আমরা আসলে অন্যান্য জেলাগুলোতে সাধারণত দেখি, বা ঢাকা বা বড় সিটিতে এই টাইপের ডিবেট আয়োজন করা হয়, সংলাপ আয়োজন করা হয়। সেই জায়গায় শেরপুরে এমন প্রাণবন্ত একটি আয়োজন করা হচ্ছে। এটির জন্য আমি মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম এবং ন্যাশনাল ডিবেট ফোরাম, দুই সংগঠনকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এমন একটি প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছি আজকে। আমাদের শেরপুরের ব্যাপারে এমন কোনো থিম তৈরি করতে পারিনি আমরা, যেটা নিয়ে মানুষ খুব বুক ফুলিয়ে চলবে। কোনো না কোনোভাবে এটা আমাদের জন্য একটি দুর্ভাগ্যের, এটি ঘটে গেছে আমাদের এই সমাজে। আমাদের এই চেতনাকে বা এই বাস্তবতাকে সরিয়ে দিয়ে নতুন একটি চেতনাকে আমরা ধারণ করেছি, যেটিকে আমরা বলেছি যে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা। এবং এই চেতনার মধ্যে আমাদের 47-এর দেশভাগ, 71-এর মহান মুক্তিযুদ্ধ সহ যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে এবং যতগুলো ইস্যুকে সামনে রেখে আন্দোলন সংগ্রাম হয়েছে, সব কিছুকে একসাথে ধারণ করে পরিশীলিত একটি নতুন বাংলাদেশ, যেটিকে বাংলাদেশ 2.0 আমাদের জেনজিরা নাম দিয়েছেন আমাদের সামনে, সেই 2.0 বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করে চলেছি। সেই জায়গায় আমাদের এই শেরপুর জেলা কি করবে, কতটুকু প্রতিনিধিত্ব করবে, তার অনন্য উদাহরণ আমরা দেখেছি ইতোমধ্যে। আমাদের এখানে সবচেয়ে বড় যেটি আমাদের জন্য সৌভাগ্য, যে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের আমাদের এখানে 13 জন ভাই বোন শাহাদাত বরণ করেছেন। সেই বিষয়টিকে আমাদের মূল্যায়নে নিতে হবে এবং আমরা মনে করছি যে আমাদের এই যে শহীদ, আমাদের যারা আহত, পঙ্গুত্ব বরণ করেছেন, এটি একেবারে সেই 47 থেকে শুরু করে 71 এবং আজকের 2024-এর জুলাই গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন,
তারা মূলত আমাদেরকে পথ দেখিয়েছেন এবং এই যুদ্ধে সর্বশেষ জীবনদানকারী শহীদ শরীফ ওসমান হাদি, যিনি আমাদেরকে বাংলাদেশে আজাদির ডাক শুনিয়েছেন, বাংলাদেশে ইনসাফের ব্যাপারে প্রতিধ্বনি তুলেছেন, যে প্রতিধ্বনিতে আজকে বাংলাদেশের আপামর জনতায় একাকার হয়েছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের এখানে যদি মৌলিক 5টি জায়গার দিকে তাকায়, ক্ষুধা, গৃহহীনতা, চিকিৎসাহীনতা, কর্মহীনতা, নিরক্ষরতা, এই 5টি জায়গায় বাংলাদেশের অন্য কোনো জেলায় হয়তো তারা টপকে গেছে, সমস্যার সমাধান করে ফেলেছে। আমরা আমাদের এই শেরপুরে এই 5টির কোনোটাতেই এমন কোনো জায়গায় যেতে পারিনি যেটাকে নিয়ে আমরা নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো এই সমাজ গড়ে তোলার জন্য। তো সেই রকম একটি জেলায় আমরা বসবাস করি। আলহামদুলিল্লাহ, যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যে নতুন নির্বাচনের রূপরেখা তৈরি হয়েছে, সেই রূপরেখাকে সবাই ওন করেছেন। আমাদের যারা বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা স্বতন্ত্র নির্বাচন করার উদ্যোগ নিয়েছেন, তাদের প্রত্যেকের মধ্যেই এই প্রতিফলনটা আমরা এখন দেখছি যে এই যে ইনসাফ, এই যে ন্যায় বিচার, ক্ষুধাহীনতা, চিকিৎসাহীনতা, ইনসাফ এবং আমাদের যে মৌলিক সংকটগুলো, সেই সংকটগুলোকে ধারণ করে আমরা আমাদের এই শেরপুরটাকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। সেই প্রেক্ষাপটটাকে সামনে রেখে আমি যে বিষয়টিকে সবার আগে গুরুত্ব দিতে চাই, সেটি হলো আমাদের জন্য সুশাসনটা সবচেয়ে বেশি জরুরি। আমি জামাত ইসলামের প্রতিনিধিত্ব করছি, বাট এখানে আমার ব্যাপারে আমার এই কথার পক্ষে আপনারা সবাই একমত হবেন যে আমাদের এই শেরপুর সহ সারা দেশে সুশাসনের যথেষ্ট অভাব রয়েছে। তো সেই জায়গাটা যদি আমরা অ্যাড্রেস করতে পারি এবং সেটাকে সলভ করতে পারি, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের সমাজের অধিকাংশ সংকটগুলো দূর হয়ে যাবে। এখানে দুর্নীতি দূর হবে, এখানে চাঁদাবাজি দূর হবে, এখানে দখলদারিত্ব দূর হবে, এখানে ঘুষ দূর হবে। এরকম মৌলিক সংকট যেগুলো, সেগুলো অটোমেটিক দূর হয়ে যাবে যদি আমরা একটা সুশাসন নিশ্চিত করতে পারি। আমরা মনে করছি যে আমাদের সবারই যেহেতু একই সংকট, এই একই সংকটকে উত্তরণের জন্য এই একই টাইম লাইনকে বেছে নিয়েছি আমরা, এবং একই প্রাইম লাইনকে ধরে আমরা যদি সামনের দিকে আগাতে পারি, তাহলে আমাদের এই শেরপুরটা একটি উন্নত শেরপুরে রূপান্তর করা জাস্ট সিদ্ধান্তের ব্যাপার মাত্র। দ্বিতীয়ত, আমি যেটি মনে করছি যে এখানে এমন কোনো বিষয় নেই যেটার উন্নতি ঘটেছে। আপনি যদি রোডঘাটের কথা চিন্তা করেন, তাহলে 688 কিলোমিটার রাস্তা শুধু আমার শেরপুর সদরেই এখনো পর্যন্ত কাঁচা রয়ে গেছে, সেগুলোকে পাকা করতে হবে। আমাদের যে একটা শহর আছে, সেই শহরটা বাংলাদেশের প্রথম সারির পৌরসভার মধ্যে একটা। তো সেই জায়গায় এই শেরপুর শহরটা এখনো পর্যন্ত কি মানের আছে সেটি আপনারা জানেন না। আছে ভালো মানের প্রশস্ত রোডঘাট, না আছে এখানকার বাজার ঘাটগুলোর মানসম্মত অবস্থা, না আছে আমাদের পয় নিষ্কাশনের চমৎকার ব্যবস্থাপনা, গ্যাস সহ অন্যান্য যে নাগরিক সুবিধাগুলো, সেগুলো কখনোই এখানে উন্নত হয়নি, বা ন্যূনতম যে বেজ লাইন সেটা ছুঁয়নি এখনো পর্যন্ত আমাদের এই শেরপুর শহরে। এটা শুধু শেরপুর শহর না, আমাদের প্রত্যন্ত গ্রাম থেকে শহর প্রত্যেকটা জায়গায় নাগরিকদের যে মৌলিক প্রয়োজনগুলো, সেই প্রয়োজনগুলো পূরণের জন্য কোনো ব্যবস্থাপনা এখনো পর্যন্ত সেই অর্থে তৈরি করা হয় নাই। শুধু তো হয়নি, সবচেয়ে বেশি সংকটটা তৈরি করেছে বৈষম্য। অমুক এলাকায় করা যাবে, অমুক এলাকায় করা যাবে না। এই যে সংকটগুলো, এই সংকটগুলো থেকে বের হয়ে এসে আমরা মনে করছি যে এখন আমরা যেমন ঐক্যবদ্ধ ফেসিবাদকে রুখে দেওয়ার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, তাহলে আলটিমেটলি আমরা যে যে দলেরই থাকি না কেন, মেবি আমি অর মেবি আরেকজন এখানে নির্বাচিত হবেন সংসদ সদস্য হিসেবে, বাট আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, যেহেতু আমরা এখানে অনেকগুলো প্ল্যান বলছি এবং এমন এমন প্ল্যান আমরা বলছি যেগুলো আমি বাস্তবায়নের জন্য গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট বিভিন্ন ফর্মে আমি আমার উদ্যোগগুলোর কথা বলছি। সুতরাং যদি আমি পরাজিত হই, তাও যেন আমি এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য সহযোগিতায় নিয়োজিত থাকি, এরকম মনোভাব আমি নিজে পোষণ করি এবং আমি আশাবাদী যে মানুষ আমাদেরকে গ্রহণ করবে এবং আমরা যে পরিকল্পনাগুলো গ্রহণ করেছি সেই পরিকল্পনার মাধ্যমে এই এলাকার সবচেয়ে সংকটগুলোকে অ্যাড্রেস করে আমরা আগাতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, সম্মানিত বোদ্ধা মহল, আপনাদের উদ্দেশ্যে বিশেষভাবে অনুরোধ করব যে আমরা যে নির্বাচনের দিকে এগুচ্ছি, সেই নির্বাচনের জন্য এখন সবাই প্রায় সমান তালে উদ্যোগী, কিন্তু আমরা দেখছি যে সবচেয়ে বেশি আশঙ্কার যেটা আমাদের জন্য, সেটা হচ্ছে একটা সিকিউরিটি সিস্টেম। আমাদের এখানে নির্বাচনে যারা প্রার্থী হন তাদের উপর হামলা হয়, তাদেরকে হত্যা করা হয়। ইতিমধ্যে আমাদের একজন যোদ্ধা যিনি নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, শহীদ শরীফ ওসমান হাদি, তাকে গুলি করে হত্যা করা হয়েছে এবং গুলির ধরনটা আমাদেরকে খুব কাঁদিয়েছে। টার্গেট কিলিং, একইভাবে এনসিপির একজন নেতাকে খুলনাতে গুলি করা হয়েছে। এর মাঝখানে আরো অনেকগুলো ঘটনা ঘটে গেছে। সবকিছু মিলিয়ে আমরা মনে করছি যে এই সিকিউরিটি সিস্টেমটা যদি ডেভেলপ করা না যায়, তাহলে আগামী যে নির্বাচনটা আসছে সেই নির্বাচনটা হয়তো আমাদেরকে আমাদের লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে বড় ধরনের একটি
হোঁচট খাবো বা বাধার সম্মুখীন আমরা হতেও পারি। আর সর্বশেষ আমি যে কথাটি বলে আমার বক্তব্য শেষ করতে চাই, জামাত ইসলামী আমাদের এই দেশে একটি সরকার গঠন করতে চাচ্ছে, এমন যেটি দলীয় সরকার হবে না, যেটি সকলের জন্য সরকার হবে, সকলকে নিয়ে সরকার হবে, সকলকে ধারণ করে সরকার হবে। এজন্য আমরা সরাসরি নাগরিকদের কাছ থেকে মতামত নিচ্ছি, তাদের চিন্তাধারাগুলোকে আমাদের পরিকল্পনার মধ্যে ঢুকাচ্ছি এবং আমরা তার আলোকে ইশতেহার রেডি করে, অগ্রাধিকার লিস্ট রেডি করে সামনের দিনে আমরা কি করতে চাই সেগুলো মানুষের কাছে উপস্থাপন করছি। এক কথায় যদি এভাবে বলি, আমাদের এমন কোনো প্ল্যান নাই যেটা সরাসরি আমাদের কোনো নাগরিকের অংশগ্রহণ নাই সেখানে। এভাবে যদি আমরা আগাতে পারি, আমি বিশ্বাস করি শেরপুরটাকে একটি উন্নত শেরপুর করার ক্ষেত্রে, যেহেতু আমি সকল স্টেককেই ধারণ করতে চেষ্টা করছি, সবাই মিলে আমরা একটা ঐক্যবদ্ধ শেরপুর করব এবং এটি আমাদের এই দেশে নয়, শুধুমাত্র বিশ্বের বুকে একটি মডেল জেলায় রূপান্তর করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই তৌফিক দান করুন, এই আশাবাদ ব্যক্ত করেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অত্যন্ত ধন্যবাদ। আমি এদিকে একটু দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ। সাংবাদিকদের কাজও করতে দিতে হবে, আবার সাংবাদিকদেরও বুঝতে হবে পিছনে মানুষ আছে, তাদেরকে অনুষ্ঠান দেখার সুযোগ করে দিতে হবে। সুতরাং আমরা একটু মাঝে মাঝে লড়াচড়া করব। ধন্যবাদ। আপনারা একটু ধৈর্য সহকারে সাংবাদিকদেরও কাজ করতে দেন, প্লিজ। আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে শেরপুর 3 আসনে যিনি মনোনীত হয়েছেন, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব মাহমুদুল হক রুবেল, তাকে আমরা স্বাগত জানাই। অত্যন্ত সুন্দর প্রাণবন্ত কথা বলেছেন রাশেদুল ইসলাম রাশেদ সাহেব। তার একটি কথা আমাদেরকে খুব অনুপ্রাণিত করেছে। আমি পাশ করে আর ফেল করি, আমার অবস্থান থেকে শেরপুরের রোডের কথা বলে যাব। আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি, দুঃখিত যে শেরপুর সদর আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি মনোনীত প্রার্থী জনাব সানসিলা জাবরিন প্রিয়াঙ্কা, তার ব্যক্তিগত কারণে এখানে উপস্থিত হতে পারেননি। আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি, তাকে আমরা অনুষ্ঠানে নিয়ে আসতে পারিনি বা তার ব্যক্তিগত কারণে তিনি আসেননি। তো এই পর্যায়ে বক্তব্য রাখবেন শেরপুরের বিশিষ্ট রাজনৈতিক পরিবারের মানুষ, যার বাবা শেরপুরের একজন নামকরা একজন হুইপ ছিলেন, পুর খাওয়া রাজনীতিবিদ, যাকে একেবারে আবাল বৃদ্ধ বনিতা সবাই চেনে। শেরপুর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী। জনাব ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীকে তার বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি। বক্তব্যের সময়কাল 5 মিনিট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ন্যাশনাল ডিবেট ফেডারেশন এবং মাল্টিপল পার্টি অ্যালায়েন্স ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত জাজ, উপস্থিত মডারেটর, উপস্থিত প্রিন্ট মিডিয়া ও সাংবাদিক বৃন্দ, উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ এখানে উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত প্রার্থীবৃন্দ বিভিন্ন আসন থেকে, বিশেষ করে শেরপুর 1, 2 ও 3 এর সম্মানিত প্রার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আজকে এই অনুষ্ঠানে ন্যাশনাল ডিবেট ফেডারেশন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানকে আমরা বারে বারে ডিবেট বলছি। কিন্তু ডিবেট আসলে এটা আমি মনে করি ডিবেট না, এটা হচ্ছে আমাদের প্রত্যেকেরই, আমরা যারা ক্যান্ডিডেট হচ্ছি বা হয়েছি, আমাদের মনের বহিঃপ্রকাশ যে আমরা নির্বাচিত হলে আমাদের কি কি দায়িত্ব, নির্বাচিত না হলেও আমাদের কি কি দায়িত্ব। কেননা আমরা
সকলেই এখানে একটি আশা নিয়েই প্রতিদ্বন্দ্বিতা করছি, সেটি হলো যে জনগণের যে রিপ্রেজেন্টেটিভ হিসেবে মানুষের যে আস্থা, মানুষের যে ভরসা, তাদের আস্থা এবং ভরসার যে জায়গাটা, এই জায়গাটাকে সুরক্ষা রাখার জন্য, এই জায়গাটাকে সংরক্ষিত রাখার জন্য আমরা আমাদের মনের ভাব প্রকাশ করছি এবং আমরা একটি স্থানে বা একটি উচ্চ মহলে বা একটি ক্ষমতার দায়িত্বে, আমি দুটাই বলবো যে এটা ক্ষমতা এবং এটা দায়িত্বই নিতে চাচ্ছি। কেননা আমরা মনে করি আমরা ক্যাপেবল এবং আমাদের এই কাজ করার অভিজ্ঞতা না থাকলেও, যথেষ্ট না থাকলেও আমাদের ক্যাপাসিটি আছে এবং আমরা এই জনগণের সঙ্গে থেকে জনগণের চাহিদা অনুযায়ী এলাকার উন্নয়ন এবং এলাকার সমস্ত উন্নয়নমূলক যে কর্মকাণ্ড আছে এগুলিকে এগিয়ে নিয়ে যাব। তো ইতিমধ্যে আমাদের সম্মানিত রাশেদুল ভাই কয়েকটি পয়েন্টে কথা বলেছেন। যেহেতু এখানে শেরপুর সদর আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির মনোনীত প্রার্থী সানসিলা জেবরিন উনি অনুপস্থিত, আমি মনে করি উনি মনে কিছু নেবেন না যদি আমি দু একটা কথা ওনার পক্ষ থেকেই বলি বা রাশেদুল ভাইয়ের কথার পরিপ্রেক্ষিতে চলে আসে, তো উনি কিছু মনে নেবেন না আমি আশা করব। আসলে আমাদের কোনো প্ল্যান না, প্ল্যান মানে এটা আমাদের উৎসাহ, এটা আমাদের ইচ্ছা। প্ল্যান বলতে প্ল্যান তো থাকতেই হবে। আমরা চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেটা চায় সেটা হলো গণতন্ত্র। বিগত 17 বছরে গণতন্ত্র বলে কোনো অধিকারই মানুষের প্রতিষ্ঠিত ছিল না, বিশেষ করে ভোটাধিকার। যেখানে ভোটাধিকারের নিশ্চয়তা ছিল না বিগত 17 বছরে, সেখানে কিভাবে আমরা চিন্তা করতে পারি যে অন্যান্য যে অধিকারগুলো রয়েছে, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং অন্যান্য যে সুযোগ সুবিধা আমরা আমাদের জনগণকে প্রতিশ্রুতি দিয়ে থাকি বা একটা সরকার থেকে দেওয়ার কথা, যেখানে আমাদের ভোটের অধিকারই ছিল না, সেখানে ওই অধিকারটা আমরা পাই। সংসদে যাবেন তারা দয়া করে দেখবেন শেরপুরে একটি এগ্রিকালচার মানে দক্ষ করে তুলে তাদেরকে থাইল্যান্ড পাঠিয়ে দিয়েছে, সিঙ্গাপুর পাঠিয়ে দিয়েছে। এই এক একটা পরিবারের 2-3জন করে লোক ওখানে থাকে না। আপনারা বিশ্বাস করেন আমি অন্ততপক্ষে 70 থেকে 80টা পরিবারে নক করেছি, কোনো পরিবারের এরকম কোনো পরিবার পাই নাই যেখানে একটা ছেলে ইউরোপ বা সিঙ্গাপুরে না থাকে। আমাদের রাজনীতিবিদ যারা আছেন আগামী দিন নেতৃত্ব দিবেন, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা বারবার বলছেন, আপনাদের কেন্দ্রীয় নেতারা বারবার বলছে বাংলাদেশের একটি বিরাট সমস্যা বেকার সমস্যা। এই বেকার সমস্যাকে দূর করার জন্য আপনারা যদি শুধু মনে করেন যে সরকারি চাকরি দিয়ে এই বেকার সমস্যা দূর করবেন, এটা অসম্ভব। একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশে কাজের পরিবেশ সৃষ্টি করতে হবে। আমাদের যে এই অনভিজ্ঞ যে যুব সমাজ আছে, এই যুব সমাজকে একটি ট্রেনিং দিতে হবে। ট্রেনিং দেওয়ার মাধ্যমে তাদের দক্ষ করে আপনারা এক একটি প্রতিষ্ঠানে পাঠাবেন, এই প্রত্যাশা করি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন শেরপুর 3 আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামের যিনি মনোনীত প্রার্থী, তাকে আমরা চিনি একদম তৃণমূল থেকে রাজনীতিতে তিনি এসেছেন, জনাব নুরুজ্জামান বাদলকে। শেরপুরের সম্ভাবনা কি করবেন স্পেসিফিক এটা একটু বলবেন। আর এত অ্যাড্রেস করা আমার মনে হয় যে আপনাদের সময় নষ্ট হয়, অ্যাড্রেস এত করার দরকার নেই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই জনতার সংসদে সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক, উপস্থিত সম্মানিত 3টি আসনেরই প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ, সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন, সম্মানিত সাংবাদিকবৃন্দ, প্রশাসনের ব্যক্তিবর্গ, সম্মানিত সুধীমণ্ডলী, আমরা অত্যন্ত চমৎকার একটা অনুষ্ঠানে সকলে অংশগ্রহণ করতে পেরেছি এবং এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে এইভাবে একসঙ্গে মিলিত হয়ে
সুন্দর শেরপুর গড়ার একটি পরিকল্পনা সম্মিলিত রূপ দেওয়ার একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। এখানে আমরা এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। এই সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এই দেশের মানুষের নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য বিভিন্ন সংগ্রামের মধ্য দিয়ে রক্ত পিচ্ছিল পথ দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে আসতে হয়েছে। 1947, 1971, 2024 এই রক্ত পিচ্ছিল পথে আমরা শুধু এগিয়ে চলেছি একটি স্বপ্ন নিয়ে, যা আমরা একটি উন্নত, সমৃদ্ধ, সুখী জাতি হিসেবে এই ভূখণ্ডে বেঁচে থাকতে চাই। তাই আজকে আমি যে কথাটা বলতে চাই, আমরা এই স্বপ্ন বুকে ধারণ করে কাজ করতে হবে। আমাদের এইখানে অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে আমাদের দৃষ্টি দিতে হবে। আমি প্রথম পয়েন্ট আকারে যেগুলো বলতে চাচ্ছি। এরপরে আছে জননিরাপত্তা। আমাদের জনগণ প্রকৃতপক্ষে অনেক জায়গায় নিরাপত্তাহীনতায় ভুগে। নিজেদের জানের নিরাপত্তা নেই, ইজ্জতের নিরাপত্তা নেই, সম্পদের নিরাপত্তা নেই। এই জায়গাগুলোকে আমাদের কাজ করতে হবে। প্রাকৃতিক কারণে আমাদের এই যে হাতি মানুষের দ্বন্দ্ব, প্রতিনিয়ত মানুষ এখন এখানে মৃত্যুবরণ করছে হাতির পদতলে পিষ্ট হয়ে। এইসবের নিরাপত্তার জায়গায়, জননিরাপত্তার জায়গায় আমাদেরকে কাজ করতে হবে। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। শিক্ষার ক্ষেত্রে শেরপুর পিছিয়ে পড়ার একটা জেলা। এই জেলার শিক্ষার মান বৃদ্ধি করার জন্য আমাদের অনেক কাজ করার সুযোগ রয়েছে, আমাদের করা উচিত। আমাদের একটা এখানে বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করা উচিত। এইখানে আমাদের কমপক্ষে একটা নার্সিং ইনস্টিটিউট এইখানে আছে। আরো এইভাবে আমরা অনেক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের করা যেতে পারে সেগুলা। আরেকটা বিষয় হলো কৃষি ও কর্মসংস্থান। কৃষির ক্ষেত্রে আমাদের উন্নয়ন করা উচিত এবং কর্মসংস্থান সৃষ্টি করার জন্য আমাদের কাজ করতে হবে। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজ ও মাদক মুক্তকরণ, এটা আমাদের প্রায়োরিটি দেওয়া দরকার। আমাদের দেশটা পিছিয়ে থাকার পিছনে সবচেয়ে বড় যে কারণ হলো ঘুষ, দুর্নীতি। এই দুইটাকে যদি আমরা বন্ধ করতে পারি, আমাদের দেশের যে যৎসামান্য অর্থ রয়েছে এতে দিয়ে যে উন্নয়ন, আমরা প্রতি বছর যে বাজেট আসে সেই বাজেটটাকে যদি ঘুষ এবং দুর্নীতি মুক্ত অবস্থায় আমরা এটা প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের দেশের উন্নয়ন হবে। এটা একটা। তারপরে এখানে চাঁদাবাজদের দৌরাত্ম্য এতই বেড়ে গেছে। আমি মনে করি এটা কোনো দলের আসলে দোষ দেওয়া যাবে না, আমাদের সমাজ ব্যবস্থার একটা অবক্ষয়। এই সমাজ অবক্ষয়কে আমরা যদি রাজনীতিবিদ যারা রয়েছি, যারা রাজনীতির মাঠে কাজ করছি, আমরা যদি সম্মিলিতভাবে এটাকে রোধ করার চেষ্টা না করি, তাহলে এ থেকে আমরা কেউ এক সময় মুক্ত হব না। আজ একজন চাঁদাবাজদের খপ্পরে পড়ছেন, হয়তো আগামী দিন পরিবেশ পরিস্থিতির কারণে আমাকে পড়তে হবে। এই কারণে আমাদেরকে এটার দিকে গুরুত্ব দিতে হবে। এরপরে হলো জবাবদিহিতামূলক প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ। আমরা যারা জনপ্রতিনিধি হব, আমাদের সিস্টেম চালু হওয়া দরকার। আমরা জবাবদিহিতা করব জনগণের কাছে। জনগণের কাছে জবাবদিহিতা করার জন্য আমি আর ব্যাখ্যাতে যাচ্ছি না। এরপরে আমার কথা হলো সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমাদের। এরপরে হলো নদী রক্ষা, বন্যা নিয়ন্ত্রণ ও বহুমুখী সংস্কৃতি রক্ষা। আমি মনে করি এই খাতগুলো যদি আমরা উন্নয়নের ক্ষেত্রে যেই আমরা নির্বাচিত হই না কেন, আমরা যদি এই জায়গাগুলোতে কাজ করি, তাহলে আমার মনে হয় আমরা একটা সমৃদ্ধ, উন্নত এবং আমরা কাঙ্ক্ষিত শেরপুর গড়ে তুলতে পারবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব নুরুজ্জামান বাদল ভাইকে অত্যন্ত জ্ঞানগর্ভ বক্তব্য দেওয়ার জন্য। তো আমরা প্রতিযোগিতা করব, প্রতিহিংসা নয়। নির্বাচনের সময়, নির্বাচন পরবর্তীতে আমরা সবাই আবার এইভাবে বসতে চাই, বসে শেরপুরের উন্নয়নের ব্যাপারে ঐক্যের সাথে এক কথা আমরা বলতে চাই, শেরপুরের উন্নয়ন চাই। এই পর্যায়ে বক্তব্য রাখবে শেরপুর এনসিপি থেকে যিনি মনোনীত প্রার্থী, আমাদের গত 24-এর আন্দোলনের অগ্রভাগের সৈনিক, যাকে আমি দেখেছি, জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন মিয়াকে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি,
এবং উপস্থিত সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং অন্যান্য যারা উপস্থিত আছেন সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমাদের বাংলাদেশের তো সমস্যার শেষ নেই। একটা কথা বারবারই বলি, সারা অঙ্গে ব্যথা, ওষুধ লাগাবো কোথা। বাংলাদেশের পরিস্থিতিটা হচ্ছে এরকম। তো আমি মনে করি যে আসলে এই সমস্যাগুলার সমাধানের জন্য আমাদের সবার আগে যেটা করা দরকার সেটা হচ্ছে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য যা যা করণীয় আমাদের সেটা করতে হবে। সবার আগে মানুষকে সচেতন করতে হবে। যদি আমরা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে চাই, তাহলে সমাজের যারা নেতৃত্বস্থানীয়, যারা নেতৃত্বে আসবে, সেই নেতৃত্বের জায়গাগুলা করে দেওয়া উচিত সৎ ও যোগ্য ব্যক্তিদের। যদি সমাজের এই জায়গাগুলা যদি আমরা ক্লিয়ার করতে পারি, তাহলে আমাদের সমস্যা, যে সমস্যাগুলোর কথা আমরা বলতেছি, সেই সমস্যাগুলো অনেকাংশেই সমাধান হবে। আর শেরপুরের কথা যদি বলি, শেরপুর তথা বাংলাদেশের অর্থনীতিটা আসলে নির্ভরশীল অনেকটাই কৃষির উপরে, তাই না? তো আমরা ছোটবেলায় পড়াশোনা করছি যে বাংলাদেশের উর্বরতার শক্তি হচ্ছে প্রায় 25%, এবং চীনের ভূমির উর্বরতা শক্তি 8%, কিন্তু তারা উৎপাদন করতেছে প্রায় 60 থেকে 70% উৎপাদন করতে পারতেছে, কিন্তু আমরা করতে পারতেছি 10%, 20%ও আমি করতে পারতেছি না উৎপাদন। তো এইটার জন্য আসলে সবার আগে আমি যেটা মনে করি, আমি একজন কৃষকের সন্তান, আমি যে সমস্যাগুলো সবচেয়ে সবার আগে দেখি সেটা হচ্ছে, গতদিন একটা বাজারে গেলাম, বাজারে গিয়ে দেখলাম মূলা শাক বা ওই লাল শাক আটি বিক্রি করতেছে 1 টাকা বা 2 টাকা, কিন্তু আমরা শহরে এসে এটা কিনে খাচ্ছি 15 টাকা বা 10 টাকা। যে কৃষক 1 টাকা বিক্রি করতেছে 1 টাকা, আর এখানে কিনতেছে আমি 10 টাকা, 9 টাকার ডিফারেন্স। এই 9 টাকা যাচ্ছে কার পকেটে? একটা সিন্ডিকেট আছে। তো এই যে সিন্ডিকেটের পকেটে টাকা ঢুকতেছে, যারা উৎপাদন করতেছে তাদের পকেটে কিছু নাই, তারা উৎপাদনে অনুৎসাহিত হচ্ছে, টোটালি অনুৎসাহিত হচ্ছে। তো আমাদের এই সিন্ডিকেটটা ভাঙতে হবে সবার আগে। তারপরে যেটা করতে হবে যে আপনার প্রযুক্তি, আপনার আজকে আমরা প্রযুক্তিতে পৃথিবী এমন এক জায়গায় চলে গেছে, আপনি যদি কল্পনা করেন উন্নত রাষ্ট্রের সাথে আমাদের সাথে ডিফারেন্স করেন, আমরা মিনিমাম 50 থেকে 100 বছর পিছায় আছি। অন্যান্য উন্নত রাষ্ট্রগুলাতে মানে কৃষি কাজে যেভাবে প্রযুক্তি ব্যবহার করতেছে, যেভাবে উৎপাদন বৃদ্ধি করতেছে, সেইটা আমরা টোটালি করতে ব্যর্থ। এটার কারণ হচ্ছে আমরা দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারতেছি না। তো আমাদের যে এই যে বারবার একটা কথা বলি যে শিক্ষা ব্যবস্থা আমাদের সবই আছে, স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, কিন্তু আদৌ কি সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কি পড়াশোনা হচ্ছে? আদৌ হচ্ছে? সেই দিকে আমাদেরকে নজর দিতে হবে। শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করতে হবে, যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে। আমি আজকে থেকে 20 বছর 30 বছর আগে যে ব্যবস্থা ছিল সেটা যদি আমরা আঁকড়ে ধরে বসে থাকি, তাহলে আমরা তো উন্নয়ন, ওই যে মুখে বলবো হবে উন্নয়ন, কিন্তু হবে না। তো আমাদের যেটা করতে হবে, দক্ষ জনশক্তি গড়ে তোলার আগে যেটা করতে হবে যে শিক্ষার মান উন্নয়ন করতে হবে এবং যুগোপযোগী শিক্ষা প্রণয়ন করতে হবে। তো তারপরে এখন আমাদের টেকনোলজির যুগ, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো আমি আমার জায়গা থেকে, অভিজ্ঞতা থেকে যদি বলি যে কেউ যদি দক্ষতার সহিত আইটি স্কিল ডেভেলপমেন্ট করে, আমরা বারবার বলি যে চাকরির পিছনে আমরা ছুটার চেষ্টা করি, কিন্তু আমরা নিজেকে যদি ওইভাবে দক্ষ করে তুলতে পারি বা আমরা যদি ওই সিস্টেম ডেভেলপমেন্ট করতে পারি প্রত্যেকটা স্টুডেন্টকে, প্রত্যেকটা ইয়াকে, তাহলে দেখা যাবে কি চাকরির পিছনে আমাদেরকে ছুটতে হবে না, চাকরি আমাদের পিছনে ছুটবে। এইটা আমাদেরকে নিশ্চিত করতে হবে, এই জায়গাগুলো আমাদের নিশ্চিত করতে হবে। ওই ব্যান্ডেজের উপরে ব্যান্ডেজ দিয়ে আসলে সমস্যার সমাধান হবে না, একদম রুট লেভেলে ঢুকতে হবে, সমস্যাটা কোথায়, সেই সমস্যাগুলোর সমাধান আমাদের করতে হবে। যদি আমরা এই সমস্যার সমাধানগুলো করতে পারি, তাহলে একটা সুন্দর শেরপুর আমরা পরিণত করতে পারবো। তো শেরপুরের যে এখন মৌলিক সমস্যাগুলা, আমাদের সম্মানিত রাশেদুল ইসলাম ভাই বলে গেছে যে প্রায় মানে একটা মানে আমি যতটুকু, আমি তো মোটামুটি গ্রামে গঞ্জে হাঁটি, তো প্রায় দেখি লাস্ট কয়েকটা ইউনিয়ন আমি হেঁটে দেখলাম যে মেন রাস্তাগুলা ছাড়া ভিতরে যতগুলা রাস্তা আছে সকল রাস্তার অবস্থা এত বাজে, কল্পনার বাইরে। নাগরিক সেবা বলতে ন্যূনতম সেবা
আমি আমার শেরপুর মানুষ পাই কিনা আমার সন্দেহ আছে। ন্যূনতম নাগরিক সেবাটা এই শেরপুরবাসীর নাই। আপনি সদর হসপিটালে যাবেন, একটা সুস্থ আমি নিজে আমার সন্তান গতদিন, আমার ছোট ছেলেটা অসুস্থ হয়ে গেছে, ডায়রিয়া, আমি হসপিটালে নিয়ে যাব, আমি বেড নাই, ডাক্তার নাই। এটার জন্য আমরা লড়াই করতেছি, গত 1.5 বছর থেকে লড়াই করতেছি, কিন্তু হচ্ছে না। তো যাই হোক, অনেক কিছুই বলার ছিল। তো আমরা চাই, সবার আগে আরেকটা লাস্ট কথা বলে যাই, রাজনৈতিক হয়রানিটা একটু বন্ধ করতে হবে। এখানে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আছেন, আমরা দেখতে পাই যে এক দল ক্ষমতায় আসলে আরেক দলকে যে নিপীড়ন, নিষ্পেষিত বা নির্যাতন, এই রাজনৈতিক হয়রানিগুলো আপনারা একটু বন্ধ করবেন। সকলেই মিলে, যেই এমপি হন, যেই হন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই শেরপুরটাকে যদি আমরা একটা মডেল জেলা হিসেবে রূপান্তরিত করতে পারি, যে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর সমাধান করে, মানে বাংলাদেশের যাতে একটা মডেল হিসেবে আমরা রূপান্তরিত করি, পরিবর্তনটা আমাদের শেরপুর থেকেই হোক। ধন্যবাদ সকলকে। হ্যালো, সমস্যায় জর্জরিত বাংলাদেশ। আসলে সমস্যার কথা আমরা সবাই জানি। আপনারা তো সমাধান করার মালিক, সমাধান তো আপনারা করবেন, আমরা চিল্লাইলে তো হবে না। আপনারা সমাধান কিভাবে বলবেন সেই সম্ভাবনার কথা বলবেন। তো এই পর্যায়ে বক্তব্য রাখবেন শেরপুর 2 আসন থেকে জামাত, বাংলাদেশ জামাত ইসলামী সবচেয়ে বেশি সুবিধা নেবে। তার পাশাপাশি আমি বলেছি, আমার এই নকলা নালিতাবাড়ির প্রতিটি জনপদে, প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি ইউনিয়নে, মানে আমাদের যে স্বাস্থ্য কমপ্লেক্স যেগুলি রয়েছে, কমিউনিটি কমপ্লেক্স, সেগুলিকে আমরা মানে সুবিধা দিয়ে আমাদের প্রত্যেকটি নাগরিকের চিকিৎসা সেবায়, যারা অসহায় মানুষ মা বোনেরা রয়েছেন, তাদেরকে যেন নির্বিঘ্নে চিকিৎসা সেবা নিতে পারে, সেই স্বপ্ন আমার রয়েছে। তার পাশাপাশি 2টি উপজেলায় 2টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেটাকে পূর্ণাঙ্গ মানে 150 শয্যা বিশিষ্ট করে পূর্ণাঙ্গ সেট আপ সেখানে দিয়ে আমার নকলা নালিতাবাড়িবাসী সেখান থেকে সুবিধা নেবে, তারা সেখানে চিকিৎসা নিয়ে সুস্থ থাকবে, সেই স্বপ্ন আমার রয়েছে। আমি আমার এই নকলা নালিতাবাড়িবাসীর জন্য আমি অনেকগুলি প্রতিশ্রুতির মধ্য দিয়ে আমি বলেছি, আমার নাকুগাঁও স্থলবন্দর, তারপরে হচ্ছে আমার নকলা পিয়ারপুর নারায়ণখোলা ব্রিজ, আমার রেজিস্ট্রি অফিস নালিতাবাড়ি থানামুর ব্রিজ, এই জায়গাগুলিতে ব্রিজ স্থাপন করে, এগুলো আমাদের জন্য সময়ের দাবি। নকলায় ফায়ার স্টেশন দীর্ঘদিন ধরে মানে অচল অবস্থায় রয়েছে, সেখানে ফায়ার স্টেশন সচল করা, আমার নকলা পৌরসভাকে গ্রেডে আগায় নিয়ে আসা, নালিতাবাড়ি পৌরসভাকে গ্রেডে আগায় নিয়ে আসা, আমার শেরপুর পৌরসভাকে গ্রেডিংয়ে আগায় নিয়ে আসা, দেশের সামনে আমার এগুলিকে উপস্থাপন করা, সেইগুলি নিয়ে আমাকে স্বপ্ন দেখতে হবে। আমরা যদি জনগণের প্রতিনিধিত্ব করতে চাই, আমার স্বপ্ন থাকবে জনগণের নিয়ে। আমি চাই আমার নকলা নালিতাবাড়ি ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত আমি নকলা নালিতাবাড়ি করব, বেকারত্ব মুক্ত নকলা নালিতাবাড়ি করব। আমার নকলা নালিতাবাড়িতে প্রত্যেকটি জনগণ তার সুযোগ সুবিধা পাবে, সেই সুযোগ সুবিধা আমি নিশ্চিত করব। আমি আমার এই নকলা তরুণ সমাজের জন্য আমি আলহামদুলিল্লাহ আমার জায়গা থেকে তাদেরকে যথেষ্ট পরিমাণ উৎসাহ দেওয়ার জন্য চেষ্টা করছি। তারা ইনশাআল্লাহ আগামী দিনে, আমি বলেছি আমার নকলা নালিতাবাড়ি থেকে আমার স্পিচ যারা শুনেছে, আমি যাদের সাথে টাচে দিয়েছি, আগামী দিনে রাষ্ট্র পরিচালনার জন্য আমার নকলা নালিতাবাড়ি থেকে সবাই প্রত্যেকেই আমার নকলা নালিতাবাড়ি থেকে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার যোগ্যতম নাগরিক হিসেবে গড়ে উঠবেন। তাই আমি বলছি, আমরা আমাদের জায়গা থেকে আসুন, শেরপুরকে নিয়ে স্বপ্ন দেখি। আমি আমার নিজেকে একা নিয়ে নেই, আমরা সকলে মিলে শেরপুর গড়ি। এখানে যারা আমরা জনপ্রতিনিধি আমরা আছি, আমরা যারা নেতৃত্ব দিচ্ছি, সকলের বক্তব্য একটাই হওয়া প্রয়োজন, সবার আগে শেরপুর, সবার আগে আমরা শেরপুরকে গড়তে চাই। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ কিবরিয়া সাহেবকে, অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছেন। তো রংপুরের একটি আঞ্চলিক ভাষায় একটি গান আছে, গানের দুলান আমি একটু বলি। কাম চেয়ে রাজনীতিবিদটাই করেন, এই পর্যায়ে বক্তব্য রাখবেন শেরপুরের সীমান্ত অঞ্চলের একেবারে পর্যটন বেষ্টিত যে এলাকা শেরপুরের জনাব মাহমুদুল হক রুবেল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তিনি মনোনীত প্রার্থী। তিনি আমাদের অনেক আশার কথা শোনাবেন এমন প্রত্যাশা করি। আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, গত কয়েকদিন আগে নকলা এবং নালিতাবাড়ির 2 জন প্রতিদ্বন্দ্বী হ্যান্ডশেক করে ছবি ছেড়েছিলেন ফেসবুকে। আপনারা কি দেখেছেন এই ছবিটা? এই ছবিটা সাধারণ মানুষের দৃষ্টিকে ব্যাপকভাবে লাড়া দিছে। আমরা 2 জন প্রার্থীকেই কংগ্রাচুলেশন জানিয়েছি। হ্যাঁ, রাজনীতি এটা হওয়া উচিত। আপনারা যারা এখানে আছেন, দয়া করে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে ভোটারের কাছে যান, যিনি পাশ করবেন উনি এমপি হবেন। আর মাঝে মাঝে আপনারা বুকে বুকে মোলাকাত করে ছবি দিয়েন, জনগণের সহযোগিতা পাবেন। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব মাহমুদুল হক রুবেল। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এনডিএফ কর্তৃক আয়োজিত জনতার সংসদ
বিশেষ বিতর্ক সংলাপে আমার চোখে আগামী শেরপুরের সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক, উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানে শেরপুরের 3টি আসনের সম্মানিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ, উপস্থিত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুরা, উপস্থিত শেরপুর জেলার সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আসলে সময় সংক্ষিপ্ত, এই অল্প সময়ে এই যে টপিকস নিয়ে আলোচনা করার সুযোগ খুব একটা নাই। তো তারপরেও আসলে বলতে হয় যে আসলে শেরপুর, আমি বক্তব্যের শুরুতেই আসলে 71-এর যে সমস্ত বীর জনতা, মুক্তিযোদ্ধা ভাইয়েরা এই বাংলাদেশকে স্বাধীন করেছেন আজকের এই ডিসেম্বর মাসে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং সেই সঙ্গে 24-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতা যারা ফ্যাসিস্ট সরকারের পতনে রক্ত দিয়ে, জীবন দিয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাদের প্রতি আমার সম্মান, শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার চোখে আগামী দিনে শেরপুর আসলে জেলা একটা দরিদ্র জেলা, সীমান্তের পাশে অবস্থিত ছোট্ট একটি জেলা। এই শেরপুরের আসলে সমস্যা অনেক। আমি সমস্যাগুলির শুরুতেই যে বিষয়টাকে গুরুত্ব দিব, আমাদের প্রয়োজন দুর্নীতিমুক্ত, ইনসাফ ভিত্তিক এবং মানে গণতান্ত্রিক একটা সমাজ, রাষ্ট্র এবং জেলা দরকার। সবকিছুর আগে প্রয়োজন জবাবদিহিতা। বিগত 15 বছরে, 15.5 বছরে কোনো জবাবদিহিতা ছিল না। যদিও হয়তো বা অনেকে বলবেন রাজনীতিবিদদের অগ্রণী ভূমিকা পালন করে প্রত্যেকটা বিষয়ে, এটা সত্য, মানি। কিন্তু রাজনীতিবিদদের সঙ্গে আমলা, প্রশাসন, সাংবাদিক, ব্যবসায়ী, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রত্যেকেই কেমন জানি গড্ডালিকায় গা ভাসিয়ে দিয়েছিলেন। মানে ন্যায় কথা, উচিত কথা, মানে সত্য কথা বলার সাহস গত 15.5 বছরে কারো মধ্যেই ছিল না। অবশ্য এই ছিল না, এটার কারণও ছিল কথা বললেই সবকিছুর ঊর্ধ্বে জবাবদিহিতা। অনেকেই বলে ভোটই কি একমাত্র গণতন্ত্র? না, ভোট একমাত্র গণতন্ত্র না, কিন্তু গণতন্ত্রের মধ্যে অন্যতম একটা উপাদান ভোট। এই ভোটটা যদি সত্যিকার অর্থে সঠিক হয়, নিরপেক্ষ হয়, মানুষ যদি ভোট দিতে পারে, তাহলে সরকারের একটু টনক নড়ে জবাবদিহিতার একটা বড় জায়গা সৃষ্টি হয়। এই জবাবদিহিতা যদি থাকে, তাহলে আমরা যারা রাজনীতি করি, আমাদের সঙ্গে যারা প্রশাসনের, রাষ্ট্রের, সরকারের অংশ যারা কাজ করে, তারা একটা জবাবদিহিতার মধ্যে থাকে। যা ইচ্ছা তাই করার সুযোগ থাকে না। আজকে এই রাষ্ট্রটা ঠিক একইভাবে গত 15 বছর, মানে 15.5 বছরে এইভাবে অবক্ষয়ের দিকে গেছে। এই 54 বছরের বাংলাদেশে আমরা যেভাবে আস্তে আস্তে আধুনিক হওয়ার কথা, উন্নয়ন হওয়ার কথা, শিক্ষার হার বাড়ার কথা, সচেতন হওয়ার কথা, আমাদের ন্যায্য কথা, হক কথা, সুবিচার পাওয়ার কথা, কিন্তু আমরা তা দেখি নাই। আমরা আস্তে আস্তে পিছনের দিকে গেছি গত 15 বছরে। সুতরাং আমাদের নতুন করে শুরু করতে হবে, গণতান্ত্রিক পরিবেশ থাকতে হবে, জবাবদিহিতা থাকতে হবে, ন্যায় বিচার থাকতে হবে, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হবে, সকল কিছুর ঊর্ধ্বে। এরপরে শেরপুরের বিষয়। শেরপুরের তো মৌলিক দাবি আছেই, মেডিকেল কলেজ, রেল লাইন এবং বিশ্ববিদ্যালয়। এই 3টা খুবই গুরুত্বপূর্ণ শেরপুরের বিষয়ে। আর আমার শ্রীবর্দী ঝিনাইগাতি, এটার বলে আমি শেষ করতে পারবো না। এখানে পাহাড় আছে, সমতল ভূমি আছে, এক এক এলাকার এক এক সমস্যা। পাহাড়ের সমস্যা সমতল ভূমির সমস্যার সঙ্গে মিলবে না। আমাদের এখানে ফরেস্ট আছে, এটার একটা অত্যাচার আছে, আদিবাসী আছে, তাদের কথা, তাদেরকে দেখার কেউ নাই, বিশাল একটা অংশ। আমাদের এখানে পানির ব্যবস্থা নাই, ইলেকট্রিফিকেশন নাই, বন্য হাতির আক্রমণ, পাহাড়িয়া ঢল, নদীর বাঁধ নাই, হাসপাতালে স্বাস্থ্যসেবা নাই, প্রাইমারি স্কুল ধ্বংস হয়ে গেছে। অনেক প্রাইমারি স্কুলে দেখলাম ছাত্রের চাইতে শিক্ষক বেশি। এইভাবে একটা দেশ চলে? এইভাবে একটা দেশ কেন এই অবস্থা হইল? করোনার সময় বেশিরভাগ ছাত্র মাদ্রাসায় চলে গেছে, প্রাইমারি স্কুল আজকে ফাঁকা। অথচ প্রাইমারি স্কুলে বাংলাদেশ সরকারের কত শিক্ষক বেতন নিচ্ছে, কত টাকা খরচ হইতেছে, সেই দিকে আমাদের কারো নজর নাই। সুতরাং শিক্ষা, স্বাস্থ্য, এই বিষয়গুলি, পর্যটন, অবকাশ,
অবকাশ আছে, পর্যটন আছে, একটা মোটেল নাই, থাকার সুন্দর সুব্যবস্থা নাই। একটা পর্যটন কি মোটেল ছাড়া, হোটেল ছাড়া পর্যটন এস্টাবলিশড হয়? অসম্ভব। এই পর্যটনের বয়সও তো অনেক, এত বছর বয়স, কিন্তু পর্যটন ওই ডিসি সাহেব ওইটুকুর মধ্যেই বিভিন্ন ধরনের আইটেম মাঝে মাঝে যোগ করে, এর বাইরে এই পর্যটন বৃদ্ধি করার জন্য আলাদা কোনো চিন্তা এই প্রশাসনেরও নাই, বা পর্যটনের সঙ্গে সম্পৃক্ত করে কেন্দ্রীয়ভাবে যে কাজ করবে সেই সুযোগও দেওয়া হয় নাই। তো আমি সামনে বলবো আরো কথা, তো যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি শুধু এটুকু চাই যে জবাবদিহিতা, গণতন্ত্র থাকলে আমরা অনেক দিক দিয়েই আমরা ভালো হইতে পারবো, ভালো থাকতে পারবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জবাবদিহিতা, আইনের শাসন, ন্যায় বিচার একটি রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করে। আমরা অনুষ্ঠানের সম্মানিত অতিথি যারা আছেন, যারা আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন, শেরপুরকে নেতৃত্ব দেবেন, তাদের অত্যন্ত মূল্যবান সুস্পষ্ট কথাবার্তা শুনেছি। সমস্যা আছে, সমস্যা আপনারাই সমাধান করবেন, আমরা আপনাদের পাশে আছি। এই পর্যায়ে প্রশ্নোত্তর পর্ব, এই পর্যায়ে প্রশ্ন করবেন এবং প্রশ্ন উত্তর পর্ব। আমাদের প্রশ্ন উত্তরগুলো নির্ধারিত। এই প্রশ্ন উত্তর পর্বটি পরিচালনা করবেন আমাদের এই অনুষ্ঠানটির আয়োজনের পক্ষে জনাব এমদাদুল হক রিপন। ধন্যবাদ স্যার। আমরা প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের প্রশ্ন উত্তর পর্বগুলো আমরা বিভিন্ন অ্যাসেসমেন্টের মাধ্যমে নিয়ে আসছি। আমাদের একটা অনলাইন অ্যাসেসমেন্ট ছিল, আমাদের বিভিন্ন সংসদীয় আসনে আমাদের ভলেন্টিয়াররা ছিল, সেখান থেকে আমরা অ্যাসেসমেন্ট করে আমরা হচ্ছে এই প্রশ্নগুলো রেডি করেছি। তো আমরা আসলে সাধারণ মানুষের কাছ থেকে প্রশ্নগুলো নিতে পাচ্ছি না, আমাদের এনডিএফ এর মেম্বাররা প্রশ্নগুলো করবে। আশা করি যে প্রশ্নগুলো আমরা করব এটি আপনাদের মনের কথা, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করে নিচ্ছি আপনাদের কারো কাছে প্রশ্ন নিতে পারছি না। আমরা প্রথমেই জনাব মোহাম্মদ রাশিদুল হাসান স্যারকে প্রশ্ন করবার জন্য অনুরোধ করছি। ন্যাশনাল ডিবেট ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি অর্নিবান কর্মকার অর্ক। শুভ অপরাহ্ন। ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে প্রশ্ন করার সুযোগ করে দেওয়ার জন্য। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ শেরপুর এবং মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম শেরপুর এর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই জনতা সংসদে উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় হাফেজ মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ মহোদয়, আপনার প্রার্থিতা ও জনসেবার অঙ্গীকারের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও অনেক অনেক শুভকামনা রইল। দেশ ও মানুষের কল্যাণে আপনার পথ চলা হোক সফল। একটি বিষয় উপস্থাপন করছি। আমাদের শেরপুরের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীরা কাজ করতে চায়, নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারের হাত ধরতে। আমাদের যুবকেরা চাকরি চায় বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে। জনবল আমাদের আছে, সম্ভাবনাও আছে, কিন্তু নেই প্রয়োজনীয় প্রশিক্ষণ, নেই শিল্পভিত্তিক কর্মসংস্থান, নেই বৃহৎ বাজারে পৌঁছানোর কার্যকর সুযোগ। অন্যদিকে আমাদের পাশের জেলা জামালপুরে ইকোনমিক জোন থাকার কারণে এবং দক্ষ কারিগরদের পরিশ্রমে সেখানকার নকশিকাঁথা ও অন্যান্য হস্তশিল্প আমাদের দেশ পেরিয়ে আজ সারা বিশ্বে পরিচিত। অথচ শেরপুরে পর্যাপ্ত জায়গা ও পরিশ্রমী মানুষ থাকা সত্ত্বেও কেন এই সুযোগ তৈরি হবে না? নারী ও যুব বেকারত্ব কমাতে এবং শেরপুরের মানুষকে নিজ জেলায় সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ দিতে ভবিষ্যতে আপনি কি এখানে একটি ইকোনমিক জোন স্থাপনের জন্য বাস্তব ও দৃশ্যমান উদ্যোগ নেবেন? আজ শেরপুরের নাম শুনলে অনেকে বিভ্রান্ত হয়ে বলে বগুড়া শেরপুর নাকি জামালপুরের শেরপুর। আমরাও চাই শেরপুর যেন নিজ পরিচয়ে পরিচিত হয়, সম্ভাবনার জেলা, কর্মসংস্থানের জেলা এবং আত্মমর্যাদার জেলা শেরপুর হিসেবে। ধন্যবাদ। 2 মিনিটের মধ্যে উত্তরটা দিতে হবে। ধন্যবাদ অনির্বাণ কর্মকার অর্ককে। আসলে যে বিশাল প্রশ্ন, এটা 2 মিনিটে উত্তর দিতে বলে আমাদেরকে আরেকটা পরীক্ষার মধ্যে ফেলে দেওয়া আর কি। জি জি, থ্যাংক ইউ। এরপরেও অসংখ্য ধন্যবাদ। আমি অনির্বাণ অর্কের মাধ্যমে আমার শেরপুরবাসীকে এবং দেশবাসীকে যেটি জানাতে চাই, জামাত ইসলামী যে বিষয়টি ফিল করছে সেটি হচ্ছে যে আমাদের এই সমাজে নারী এবং পুরুষ এটার একটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটা ফর্মুলা আছে, বাট আমরা ফিল করছি যে সকল জায়গায় নারী এবং পুরুষের বিভাজনটা জরুরি নয়, সকল জায়গায় ধর্ম বর্ণ এগুলোর বিভাজন জরুরি নয়। আমরা ফিল করছি যে যেখানে ধর্মীয় বাধ্যবাধকতা আছে সেটা ঠিক রেখে আর বাকি সকল জায়গায় এক বাক্যে বা এক শব্দে উচ্চারণ করা। আমরা নারী এবং পুরুষদেরকে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে মানুষ হিসেবে বিবেচনা করব, এরকম ব্যারিয়ারহীন একটি সমাজ বা একটি উন্নয়নমূলক সমাজের জন্য আমরা চিন্তা ভাবনা করব ইনশাআল্লাহ। এটি শুরুতে আমি ইন্ডিকেট করছি। এখানে
আমরা যদি ইনসাফের ভিত্তিতে কর্মসংস্থান করতে পারি তাহলে আর সংকটটা তৈরি হবে না। আমাদের এখানে কিন্তু দেখবেন আপনারা ইউনিট ভিত্তিক বা এলাকা ভিত্তিক উন্নয়ন কর্মসংস্থান এগুলো ভাগ বাটোয়ারা হয়ে গেছে। এগুলো আর এরকম যদি আমরা ব্যারিয়ার না রাখি তাহলে তো সংকটটা দূর হয়ে যায়। ইনসাফ আমরা কায়েম করতে চাই এবং এখানে আমাদের এই শেরপুরের অন্যতম কিছু ব্যাপার আছে। আমরা খালি নেগেটিভ কথাগুলো সবাই কিন্তু বলছি, পজিটিভ অনেক ব্যাপার আছে, এখানে অনেক সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাময় শিল্পগুলোকে সামনে রেখে আমরা যদি প্রাতিষ্ঠানিক উদ্যোগ নিতে পারি, এবং আমি একটা কথা ইন্ডিকেট করেছি আপনাদের, আমি যদি উদাহরণ হিসেবে পেশ করি, ডাকসুতে যারা নির্বাচিত হয়েছেন তারা সরাসরি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বা গভর্নমেন্টের পক্ষ থেকে অনুদান নিয়ে সবকিছু করতে পারছেন না। তারা বিভিন্ন এনজিও, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সহযোগিতা নিয়ে বিভিন্ন কর্মকাণ্ড করছেন। আমরাও যদি শেরপুরে এরকম একই রাষ্ট্রীয়ভাবে বা সরকারের মাধ্যমে যেগুলো পাবো আমরা সেটা, তার পাশাপাশি বিভিন্ন এনজিও, বিভিন্ন ব্যক্তিদেরকে আমরা এখানে দৃষ্টি আকর্ষণ যদি করতে পারি যে আমাদের এখানে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান করতে পারেন আপনারা, তার মাধ্যমে আমরা একটা বিশাল কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো ইনশাআল্লাহ। এবং এই ক্ষেত্রে আমরা প্রথম প্রায়োরিটিটাই দিচ্ছি যে যোগাযোগ ব্যবস্থার যদি উন্নয়ন হয়ে যায়। আমি একটা উদাহরণই বলতে চাই আপনাদেরকে। কাতার সিদ্ধান্ত নিয়েছে আগামী 50 বছরে আর কোনো রাস্তা তৈরি করবে না। কি এক যুগান্তকারী পদক্ষেপ! তারা রাস্তা লাগবে না এরকম পরিমাণ রাস্তা করে ফেলেছে। আমরা যদি এই শেরপুরের একদম মার্ক করে কোন কোন রাস্তাগুলো সমস্যা, কোন কোনগুলো প্রশস্ত করতে হবে, কোনটা বাঁকা করতে হবে, এরকম যদি করতে পারি তাহলে ভালো হবে। আমরা ফিল করছি পরিবার ভিত্তিক কর্মসংস্থান, এবং পরিবার ভিত্তিক অর্থাৎ প্রত্যেক পরিবারে কমপক্ষে একজনকে আমরা দক্ষ করব, সে নারী হোক, সে পুরুষ হোক, সে বেকার হোক, অবেকার হোক, তাকে আমরা কর্মসংস্থানের জন্য উপযোগী করতে চাই। এবং তাদেরকে সেক্টর ভিত্তিক, এখানে যেহেতু বলে ফেলা হয়েছে আর সময় যেহেতু শর্ট বলতে পারছি না, আমরা উদ্যোক্তা হিসেবে কাউকে কাউকে বেছে নিব, ব্যবসায়ী হিসেবে কাউকে কৃষি স্মার্ট কৃষির জন্য কাউকে বেছে নিব, কাউকে আমরা শিল্প প্রতিষ্ঠানে দক্ষ কর্মী হিসেবে বেছে নিব, কাউকে আমি গভর্নমেন্ট অফিসার হিসেবে বেছে নেব। এরকম কাকে কোথায় দিলে আমাদের লিখন ভাই কিছু ইন্ডিকেট করেছেন, সেগুলোকে সামনে রেখে কাউকে আমরা বিদেশে পাঠাবো, সেখানে দক্ষ করে পাঠাবো, এরকম আমরা করতে চাচ্ছি। এবং এজন্য দক্ষতা উন্নয়নের জন্য ইউনিয়ন ভিত্তিক এবং সেন্ট্রালি আমাদের শেরপুরে কারিগরি ট্রেনিং সেন্টারগুলো তৈরি করতে যাচ্ছি, এবং কিছু কারিগরি সেন্টার আমরা ভ্রাম্যমান করতে চাই, যে আমরা সরাসরি গিয়ে এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে সেখানে আমরা প্রতিষ্ঠান মাসে একবার বা সপ্তাহে একবার এরকম কিছু প্রকল্প হাতে নিতে চাই। আর আমরা, আমার ভাই এখানে বলেছেন যে তিনি ইপিজেড এর ব্যাপারে আগ্রহী। আসলে ইপিজেড না, আমরা ফিল করছি যে এখানে সকল শিল্প, সকল ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করাটা আমাদের জন্য জরুরি। আমরা যদি একটা নিরাপদ ব্যবসার পরিবেশ তৈরি করে দিতে পারি এখানে, তাহলে এমনিতেই যারা উদ্যোক্তা তারা এমুখী হবেন, তখন গভর্নমেন্টও বাধ্য হবেন এখানে আমাদের বন্দর থেকে শুরু করে সবকিছুকে কার্যকর করার জন্য ইকোনমিক জোন ইপিজেড স্থাপন করতে ইনশাআল্লাহ। তো আমি ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি কালচারাল ডেভেলপমেন্ট, ঐতিহ্যের সংরক্ষণ এবং পর্যটন উন্নয়ন যদি আমরা করতে পারি তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিন, আমিন। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে আমরা প্রশ্ন করবেন ইফসার হোসেন অর্থী, প্ল্যানিং অ্যান্ড লজিস্টিক্স সেক্রেটারি এনডিএফ শেরপুর। প্রশ্ন করবেন জনাব ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী, শেরপুর 2। ধন্যবাদ। ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনার কাছে আমার প্রশ্ন, আপনার পুরো বক্তব্য শুনে আমি যতটুকু বুঝতে পারলাম আপনি ভবিষ্যতে আমাদের শেরপুরকে একটি ভিন্ন রূপে আমাদের কাছে উপহার দিতে ইচ্ছুক। তো ঠিক এই জায়গাটাতে আমার প্রশ্ন, যে আমরা দেখেছি ভোগাই নদী আমাদের নালিতাবাড়ির শহরটাকে দুটি ভাগে ভাগ করে দিয়েছে, এবং এর জন্য প্রতিনিয়ত আমাদের সাধারণ জনগণের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, কেননা এখানে মাত্র একটি সরু সেতু রয়েছে। তো ভবিষ্যতে আপনি এই সমস্যা সমাধানে কি পদক্ষেপ গ্রহণ করবেন? এবং সবশেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই, যে আমি যতদূর জানি আপনার পিতা শ্রদ্ধেয় আলহাজ জাহেদ আলী চৌধুরীর সুউদ্যোগে এবং সুপ্রচেষ্টায় আমাদের মধুটিলা ইকো পার্ক হিসেবে স্বীকৃতি পেয়েছিল, কিন্তু স্বীকৃতি পাওয়া এবং প্রতিষ্ঠিত হওয়ার মাঝে অনেক পার্থক্য রয়েছে। তো আপনি এই মধুটিলাকে প্রকৃত ইকো পার্ক হিসেবে পরিণত করতে এবং শেরপুরকে পরিচিত করার জন্য একটি বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে এই মধুটিলাকে গড়ে তুলতে কি কি পদক্ষেপ গ্রহণ করবেন? সর্বোপরি এই নালিতাবাড়িকে এবং নকলাকে একটি স্থিতিশীল, রাজনৈতিক প্রতিহিংসা মুক্ত, সমৃদ্ধ শেরপুর 2 আসন গড়ে তুলতে আপনি কি পদক্ষেপ গ্রহণ করবেন? ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি যতটুকু বুঝতে পারলাম যে আপনার প্রশ্নে 3টি পয়েন্ট রয়েছে। প্রথমত হচ্ছে ভোগাই নদীর বিষয়টি। ভোগাই নদী নালিতাবাড়িকে 2টি ভাগে বিভক্ত করে, এটা সঠিক, এবং বর্তমানে একটি সরু সেতু রয়েছে ওখানে। আমি যদি নির্বাচিত হই তাহলে আমি প্রতিশ্রুতি দিতে পারি, দিয়ে গেলাম আজকে এখানে,
যে ভোগাই নদীর উপর দ্বিতীয় একটি নতুন ব্রিজ এবং প্রথমটি সংস্কার করা অতীব জরুরি এবং এটাই করা হবে। আপনার দ্বিতীয় প্রশ্নটি ছিল ইকো পার্কের বিষয়ে। আমি যতটুকু জানি আপনি সঠিকই বলেছেন, আমার বাবা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ইকো পার্কের মধুটিলার, এবং এরপরে বিগত সরকারের আমলে এই পার্কের আর কোনো পরিচর্যা না থাকার কারণে এটার আর কোনো প্রস্তুতিমূলক বা এটার আর কোনো প্রোগ্রেস হয়নি। তো আমি মনে করি এখানে যথেষ্ট সুযোগ রয়েছে মধুটিলা ইকো পার্ককে একটি মডেল পর্যটন কর্পোরেশন হিসেবে, পর্যটকদের কেন্দ্রবিন্দু হিসাবে করে দেওয়া যেতে পারে, যেন লোকাল এবং ইন্টারন্যাশনাল পর্যটকরা যেন আকৃষ্ট হয়। আমাদের এখানে একটি হাতির সমস্যা আছে, হাতিকে অন্তর্ভুক্ত করে নিয়ে যদি ইকো পার্কটি তৈরি করা যেতে পারে, যেমন হাতির জায়গায় থাকবে, মানুষ মানুষের জায়গায় থাকবে, এবং একটি পর্যাপ্ত বাউন্ডারির ব্যবস্থা থাকে যেটার থ্রুতে আমরা তাদেরকেও দেখতে পারবো এবং তারা তাদের পরিবেশের ভিতরে থাকবে, আমরা আমাদের পরিবেশের ভিতরে থাকবো। সেইভাবে এই পর্যটনটিকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া হতে পারে এবং এর মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ের লোকজনের কর্মসংস্থানেরও ব্যবস্থা হতে পারে। আপনার লাস্টের প্রশ্নটা কি ছিল একটু মনে করিয়ে দিবেন কি? আচ্ছা, প্রতিহিংসামূলক রাজনীতি। আমি আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই, আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই এবং প্রতিহিংসার রাজনীতি থেকে আমি ওই ধরনের কালচারেও আমি তেমন একটা সুযোগ পাইনি পদার্পণ করার। বাট আমি যেটা বুঝতে পেরেছি যে আমাদের রাজনীতি প্রতিহিংসামূলক বিগত বছরগুলোতে ছিল, কিন্তু এখন আমরা নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চাই সৌহার্দ্যপূর্ণ রাজনীতির মাধ্যমে, অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে। যারা মনে করেন নির্বাচিত নাও হবে তাদেরকেও অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে একটি সুষ্ঠুভাবে দেশকে বা জেলাকে কিভাবে পরিচালনা করা যেতে পারে সেই দিকে আমরা নজর দেওয়ার চেষ্টা করব এবং আমি ব্যক্তিগতভাবে সেটা চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কোয়েশ্চেনস। ধন্যবাদ স্যার। এ পর্যায়ে প্রশ্ন করবেন আতিকা আঞ্জুম বুশরা, উত্তর দিবেন জনাব নুরুজ্জামান বাদল, বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী, শেরপুর ৩। আসসালামু আলাইকুম। আমি প্রশ্ন করছি মোহাম্মদ নুরুজ্জামান বাদল, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, শেরপুর ৩ আসনকে। আমি আজকে যে প্রশ্নটি করছি সেটি শুধু একটি প্রশ্ন নয়, এটি আমাদের এলাকার মানুষের ভয়, দুশ্চিন্তা আর ভবিষ্যৎ নিরাপত্তার আর্তনাদ। আমরা ইতোমধ্যে দেখেছি রাঙামাটিতে পাহাড়ি ক্ষুদ্রনী গোষ্ঠী এবং বাঙালিদের মধ্যে একটি সহিংসতা সৃষ্টি হয়েছে। আমরা জানি আমাদের ঝিনাইগাতিতে পাহাড়ি ক্ষুদ্রনী গোষ্ঠী বসবাস করছে এবং আমরা কখনোই নিশ্চিতভাবে বলতে পারি না যে তাদের সাথে বাঙালিদের কখনোই কোনো ধরনের সহিংসতা সৃষ্টি হবে না। তো সেই ক্ষেত্রে পাহাড়ি ক্ষুদ্রনী গোষ্ঠী এবং বাঙালিদের মধ্যে আপনি সম্পর্কের উন্নতি এবং তাদের মধ্যে সমন্বয় সৃষ্টিতে কী ধরনের ভূমিকা পালন করবেন, এবং পাহাড়ি ক্ষুদ্রনী গোষ্ঠীর যে সকল সংস্কৃতি ঐতিহ্য আছে তার সংরক্ষণে আপনি কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন? ধন্যবাদ। ধন্যবাদ আতিকা আঞ্জুম বুশরা। একটি আশঙ্কার কথা এখানে বলা হয়েছে যে আমাদের পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটিতে পাহাড়ি বাঙালির যে সংঘাত, প্রকৃতপক্ষে আমি তরুণ প্রজন্মের কাছে এই বিষয়টিকে এইভাবে উপস্থাপন করতে চাই। তো আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটা ভূ রাজনৈতিক খেলা রয়েছে। এই ভূ রাজনৈতিক খেলার কারণে পার্বত্য চট্টগ্রামকে সকল সময়ে ইন্টারন্যাশনালি সেখানে অশান্ত করে রাখা হয়, এখানে জাতিগত বিদ্বেষ সৃষ্টি করার মাধ্যমে, যার কারণে পার্বত্য চট্টগ্রামের যে লোমহর্ষক ঘটনা ঘটে সেই ঘটনা আমাদের এই পাহাড়ে আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠীর সঙ্গে আমাদের বাঙালিদের এটা ঘটার সম্ভাবনা একেবারে 0%। কারণ আমরা 54 বছর আমরা একসঙ্গে বসবাস করে এসেছি, আমাদের এই জাতিগত দ্বন্দ্ব এখানে কখনো হয়নি। সুতরাং আমাদের এই পার্বত্য চট্টগ্রামের যে সংঘাত, যে সংঘর্ষ, পাহাড়ি বাঙালি আর আমাদের এই পাহাড়ের আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠী যারা রয়েছে তাদের এটা অনেক ওটার সঙ্গে এটার কোনো তুলনা হয় না। সুতরাং এটা নিয়ে নতুন প্রজন্মের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এরপরে যে প্রশ্নটা করা হয়েছে যে সব সম্প্রদায়ের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আপনি কি কি বাস্তব পদক্ষেপ গ্রহণ করবেন? প্রকৃতপক্ষে আমরা এই শেরপুরে আমরা সকল ধর্মের মানুষ প্রায় একসঙ্গেই বসবাস করি, কিন্তু আমাদের মধ্যে এই ধর্ম নিয়ে বা আমাদের এইখানে সাম্প্রদায়িক কোনো দাঙ্গা সেইভাবে কখনো হয়নি। এটা আমাদের একসঙ্গে চলার কারণেই হয়েছে। তারপরেও
এই আশঙ্কা যে কোনো মুহূর্তে ঘটতেও পারে, এটি যাতে না ঘটে এই কারণে যেটা করা দরকার, আমার পরিকল্পনা রয়েছে আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন করা, মাঝে মাঝে আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন করা। সেই সাথে সাথে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু এই শব্দটাকে মুছে ফেলা। আমরা সকলেই এই দেশের সন্তান, বাংলা মায়ের সন্তান, সুতরাং এইখানে ধর্মের পরিচয়ে আমাদের কোনো পরিচয় নেই। আমরা এই ভূখণ্ডের অধিবাসী, এইখানে আমি জন্ম নিয়েছি, বাংলা আমার মা, সুতরাং আমরা সকলেই একই মায়ের সন্তান হওয়ার কারণে আমরা কে সংখ্যাগুরু সংখ্যালঘু এতে হলো একটা মানে সাম্প্রদায়িক কথা। এই সাম্প্রদায়িক কথা আমরা চিন্তা করব না। তাহলে যদি এই সাম্প্রদায়িক চিন্তাটা আমরা মাথা থেকে বাদ দেই, তাহলে আমার মনে হয় আমাদের এই সংঘাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আরেকটা বিষয় হলো যে আমরা সমাজের সকল কাজে তাদেরকে অংশীজন করা। এইখানে আমরা সমাজের যে কাজই করি না কেন, সেখানে হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান, আমাদের সমাজে তারা যেখানেই যারা আছে তাদেরকে আমরা আমাদের অংশীজন করবো, আমাদের কাজে অংশগ্রহণ করাবো, আমাদের সঙ্গে তাদেরকে রাখবো। আমাদের সামাজিক বিচার, সালিসি, চলাফেরা, আচার অনুষ্ঠান, সকল কিছুতে যার যার ধর্মীয় আচার অনুষ্ঠান আমরা আলাদা আলাদা করব, কিন্তু সমাজের অন্যান্য যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলোতে সেগুলোর ভিতরে আমরা তাদেরকে যদি সম্পৃক্ত করি, তাহলে আমরা আস্তে আস্তে এই যে আমাদের যে দ্বন্দ্ব, সংখ্যাগুরু সংখ্যালঘুর দ্বন্দ্ব অথবা আমাদের ধর্মীয় পরিচয়, সেটা আস্তে আস্তে মুছে যাবে। এরপরে দ্বিতীয় একটা প্রশ্ন এখানে আছে আমার কাছে, সেটা হলো যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, উৎসব ও জীবনধারা রক্ষায় আপনার সুস্পষ্ট কি পরিকল্পনা? আমার পরিকল্পনা হলো স্ব গোষ্ঠীর জন্য সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে আবার অনেক ভাগ রয়েছে, তাদের স্ব গোষ্ঠী যারা রয়েছে তাদের জন্য আলাদা আলাদা সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার ক্ষেত্রে সহযোগিতা করা হবে, গড়ে তোলার ব্যবস্থা করে দেওয়া হবে। এছাড়াও শ্রীবর্দী ঝিনাইগাতিতে আরো পর্যটন কেন্দ্র গড়ে তোলার মাধ্যমে আমরা আমাদের যে পাহাড়ের সংস্কৃতিটা রয়েছে এই সংস্কৃতিকে সারা দেশে ছড়িয়ে দিতে পারি। এই সংস্কৃতিকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আমাদের শেরপুরের যে সাংস্কৃতিক বৈচিত্র্য রয়েছে সেই বৈচিত্র্যের সারা দেশের মানুষকে পরিচিত করতে পারি। এই হলো আমার সুস্পষ্ট পরিকল্পনা। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। এই পর্যায়ে প্রশ্ন করবার জন্য অনুরোধ করছি ফাহমিদা নবী সূচি, এক্সিকিউটিভ মেম্বার, এনডিএফ শেরপুর। আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হচ্ছে শেরপুর 1 আসনের জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ লিখন মিয়া স্যারের কাছে। স্যার, আপনি আপনার বক্তব্যে যেমনটা বললেন, আপনি আপনার ছেলেকে নিয়ে যখন শেরপুর সদর হাসপাতালে গিয়েছিলেন তখন সেখানে আপনাকে ভোগান্তির সৃষ্টি হতে হয়েছে। আমার প্রশ্নটা এখানে, একজন দলের মনোনীত প্রার্থী হিসেবে যদি আপনাকে এরকম ভোগান্তির সৃষ্টি হতে হয় তাহলে সাধারণ মানুষ আস্থা রাখবে কোথায়? প্রতিনিয়তই আমরা দেখি যখনই শেরপুর সদর হাসপাতালে কোনো গুরুতর রোগী যাওয়া হয় তখন তাদের ময়মনসিংহ রেফার দেওয়া হয় এবং কোনো রকমের প্রাথমিক চিকিৎসা পর্যন্ত না দিয়ে। এর ফলে আমরা দুইটি মারাত্মক সমস্যা দেখতে পাই। একটি হচ্ছে অনেক সময় অনেক পরিবারের সক্ষমতা না থাকার কারণে তারা সেই জায়গা পর্যন্ত তাদের নিয়ে যেতে পারে না। আবার আরেকটি সমস্যা হচ্ছে অনেক সময় অনেকজনের সক্ষমতা থাকা সত্ত্বেও ঠিক সময়ে এই প্রাথমিক চিকিৎসাটা না পাওয়ার ফলে রোগী কিন্তু রাস্তায় মারা যায়। তো আপনি যদি শেরপুরের প্রার্থী হিসেবে নির্বাচিত হন তাহলে আপনি এই বিষয়টি সমস্যার সমাধানে কি কি বাস্তব পদক্ষেপ গ্রহণ করবেন? আরেকটি প্রশ্ন হচ্ছে, আমরা অনেকবারই শুনেছি যে শেরপুরে একটি মেডিকেল কলেজের কথা, কিন্তু সেটা নানা কারণে বাস্তবায়িত হয়নি। আপনি যদি শেরপুরের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হন তাহলে এই মেডিকেল কলেজটির ব্যাপারে আপনি কি কি বাস্তব পদক্ষেপ গ্রহণ করবেন? ধন্যবাদ। ধন্যবাদ ফাহমিদা নবী সূচিকে। আমার প্রশ্নটা হচ্ছে যে আসলে আমি নিজেও একজন ভুক্তভোগী। আপনারা জানেন আমার কন্যা সন্তান এই হসপিটালে চিকিৎসা না পেয়ে ময়মনসিংহ নেওয়ার পথে রাস্তায় মারা গেছে। তো আসলে আমরা গত 5 তারিখের পর থেকেই এই হসপিটালটাকে ঠিক করার জন্য খুবই চেষ্টা চালাচ্ছি। আমাদের কিছু সীমাবদ্ধতা, লিমিটেশন ছিল। তো আশা করি যদি আল্লাহ তাআলা আমাকে নির্বাচিত করেন ওই সীমাবদ্ধতাগুলো থাকবে না। আমার কাছে যেটা সবার আগে যে সমস্যাটা এখানে মনে হয় সেটা হচ্ছে
প্রতিদিন সদর হসপিটালে প্রায় মিনিমাম 1,000 থেকে 1,500 লোকজন চিকিৎসা সেবা নেয়। তো সেই অনুযায়ী হচ্ছে আমাদের সদর হসপিটালের সক্ষমতা নেই। এখানে 250 শয্যা বিশিষ্ট হসপিটাল বলা হয়, কিন্তু আমরা আসলে পাই এখানে অনুদান 100 শয্যা বিশিষ্ট। তো সবার আগে আমার ইচ্ছা হচ্ছে যে এটাকে 100 থেকে 250-এ পরিণত করা। তারপরে হচ্ছে শেরপুরের যে জনগোষ্ঠী আছে সেই জনগোষ্ঠী অনুযায়ী প্রতিনিয়ত যে মানুষগুলা এখান থেকে চিকিৎসা সেবা নিচ্ছে সেই অনুযায়ী এখানে সুযোগ সুবিধা বৃদ্ধি করা। তো তারপর আরেকটা সমস্যা আমার এখানে সবার আগে মনে হয়, এখানকার যিনি পরিচালক দায়িত্বে আছেন এখনো, ওনার আসলে অদক্ষতার অভাবে অনেক কিছুই হচ্ছে এখানে। উনি দক্ষ না। আমরা জানি যে ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রায় 2017-18 দিকে একজন ছিলেন নাসিরউদ্দিন নামে। উনার দক্ষতার জন্য পুরো ময়মনসিংহ মেডিকেল কলেজের চেহারার পরিবর্তন হয়ে গেছে। এখন এরকম আমি বারবারই বলি যে আমাদের দক্ষ জনগোষ্ঠীর অভাব। আমাদের ডিগ্রি আছে কিন্তু আমাদের দক্ষতা নাই। তো এরকম দক্ষ একজন লোক যদি শেরপুর হসপিটালের দায়িত্বে আমরা বসাতে পারি, তো এই সমস্যাগুলোর সমাধান অনেকটাই নির্মূল হবে। তো এরপরে আরেকটা যেটা প্রশ্ন, মেডিকেল কলেজ। আসলে আমরা দেখে আসছি গত 15টা বছরে যে ক্ষমতার দ্বন্দ্বের জন্য আমাদের এখানে মেডিকেল কলেজ হয় নাই। ক্ষমতার দ্বন্দ্ব। তো এখানে যারা আছেন, আমার বিশ্বাস এখান থেকেই তো কেউ না কেউ সংসদে যাবেন, আমি যাই বা বাইরা যাই, যেখানে যাও। তো আসলে এটা টোটালি সদিচ্ছা লাগবে যে আমার শেরপুরটাকে আমি উন্নত করব। এরকম সদিচ্ছা এবং স্বপ্নবাজ হইতে হবে। তো এরকম সদিচ্ছা এবং স্বপ্নবাজ হলে আমার বিশ্বাস এখানে একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হবে। আর যদি মেডিকেল কলেজ যদি প্রতিষ্ঠিত হয়, দেখা যাবে যে এখানে অনেক শিক্ষার্থী আসবে, বাইরে থেকে পড়াশোনা করবে, কর্মসংস্থান হবে, এবং কি অনেক ভালো ডাক্তার এখানে অধ্যাপনা করবেন, যাতে দেখা যাবে যে তাদের সংস্পর্শে বা তাদের ইচ্ছায় আমাদের এখানে চিকিৎসা সেবার মানটা উন্নয়ন হবে। তো এইটার জন্য আসলে আমাদের শেরপুরবাসী সকলকে মিলে 3টা আসনের এমপি, কেউ যদি মন্ত্রী হয়, সবাই মিলে সকলে মিলে যদি আমরা চেষ্টা করি, আসলে এটা খুব বেশি কঠিন কিছু না এখানে একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা। তো আমরা পারবো ইনশাল্লাহ, আমরা বিশ্বাস করি। তো যাই হোক, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে প্রশ্ন করবে আহনাবউদ্দিন স্নেহ, জয়েন্ট সেক্রেটারি এনডিএফবিডি শেরপুর। শ্রদ্ধেয় গোলাম কিবরিয়া ভিপি মহোদয়, আপনার কাছে আমার প্রশ্নটি হচ্ছে, আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের নালিতাবাড়ী ও নকলা উপজেলায় হাতির উপদ্রব অনেক বেশি, এবং কিছু কিছু ক্ষেত্রে হাতি এবং মানুষের মাঝে যে এই হাতিরা যে আক্রমণ করছে, সেক্ষেত্রে আমরা যখন ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বলেছি যে তারা সেখান থেকে সরে যাক, সেক্ষেত্রে তারা দ্বিমত প্রকাশ করেছে। এবং প্রতি বছর পাহাড়ি ঢলের কারণে যে জাতীয় সম্পদ ধ্বংস হচ্ছে, আমাদের অনেক অনেক ফসল নষ্ট হচ্ছে, মাছের ঘর নষ্ট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে সে কৃষকের যে ছোট্ট ছোট্ট স্বপ্নগুলি সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এর স্থায়ী সমাধান হিসেবে আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করতে চাচ্ছেন, তা আমার প্রশ্নটি। জি, ধন্যবাদ আহনাফকে সুন্দর প্রশ্ন উপস্থাপন করার জন্য। প্রথম হচ্ছে হাতি মানুষের যেই আমরা এতদিন দ্বন্দ্ব শুনে এসেছি, কিন্তু আসলে আমি আপনাদেরকে এক বাক্যে এটা সমাধান দিতে চাই। হাতি এবং মানুষ তারা একসাথেই থাকবে। তার জন্য যেটা প্রয়োজন, হাতির উপযোগী যে খাদ্য, তার যে এরিয়াতে সে বসবাস করে, সেখানে তার জন্য যদি উপযোগী খাদ্য আমি দিতে পারি, তাহলে হাতি এবং মানুষ দুজন সহ অবস্থানেই থাকতে পারবে। হাতি যখন খাদ্যের সংকট হয় তখন সে লোকালয়ে চলে আসে। এর জন্য আমার প্রথম প্রতিশ্রুতি হচ্ছে হাতি মানুষের সহাবস্থান নিশ্চিত করব, হাতির উপযোগী খাদ্য পর্যাপ্ত সরবরাহ করা হবে, তার মধ্য দিয়ে এটা সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় হচ্ছে আদিবাসীরা সেখান থেকে সরে আসতে চায় না, কারণ প্রত্যেকেই তারা তাদের নিজস্ব সুবিধার জায়গায় থাকতে চায়। তাদের জন্য সেই সুবিধা নিশ্চিত হবে হাতি মানুষের দ্বন্দ্ব সমাধানের মাধ্যমে ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে আপনি প্রশ্ন করেছেন আমাদের সেখানে পাহাড়ি ঢল কিংবা হচ্ছে বন্যার কারণে আমাদের অনেক ফসলি জমি নষ্ট হয়, অনেক ক্ষতিগ্রস্ত হয়। সেটা আপনি জানবেন যে আমি এখানে আমার সাথে যারা রাজনৈতিক আমার সহ আলোচকবৃন্দ আছেন, আমাদের এইখানে একটি বুগাই নদী রয়েছে। সেই বুগাই নদীতে যদি 40,000 ঘনফুট বালু সরকারিভাবে বিক্রি করা হয়,
কিন্তু আমাদের রাজনৈতিক ছত্রছায়ায় কিংবা কোনো একটি চক্র, কোনো একটি গোষ্ঠী সেই 40,000 ঘনফুট বালুর জায়গায় কয়েকশো কোটি ঘনফুট বালু উত্তোলন করে, সেটার কোনো হিসাব হয় না। আমি প্রথম প্রায়োরিটি হচ্ছে আমি নদী শাসন করব, এবং হচ্ছে আমার জায়গায় যে নদীর, যেটা বোগাই নদী রয়েছে, সেই বোগাই নদীর যদি 40,000 ঘনফুট বালু বিক্রি হয়, সরকারি স্কেলে মেপে সেই 40,000 ঘনফুটই আমি বিক্রি করব, এর চেয়ে 1 ঘনফুট বালু বেশি বিক্রি করার সুযোগ থাকবে না। যদি প্রশাসক কঠোর হয় তাহলে সেখানে তাদের দৌরাত্ম্য আর থাকবে না, আমার সেই নদী ভাগানো সমস্যা হবে না। আরেকটি কথা বলেছে, নদী আমি শাসন করতে চাই। আমার যেই এই নদীটা রয়েছে একদম নকলা পর্যন্ত, আমি চাই যে আমার এই নদীটার প্রত্যেকটা পার আমি সুন্দর করে বেষ্টনী দিয়ে, পাথরের ঢালাই দিয়ে আমি যদি এখানে পথচারীদের হাঁটার ব্যবস্থা করে দিই, সুযোগ করে দিই, আর যেই যেই জায়গাগুলিতে ভেঙে যায় সেটাকে যদি স্থায়ীভাবে আমি স্থায়ীভাবে যদি ব্যবস্থা করতে পারি, তাহলে সেই সমস্যাটার সমাধান হবে। আর একটা প্রশ্ন করেছেন হচ্ছে প্রাকৃতিক সম্পদ যেটা রয়েছে, প্রাকৃতিক সম্পদ রক্ষা হবে। তার পাশাপাশি আমি আমার নকলা নালিতাবাড়িবাসীর জন্য সুখবর দিয়েছি, আমি প্রাকৃতিক গ্যাস সংযোগ নকলা নালিতাবাড়িতে নেওয়ার মাধ্যমে শিল্পের স্থানীয়করণ করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে প্রশ্ন করবে অগ্নিদাম, জেনারেল সেক্রেটারি এনডিএফ বিডি শেরপুর। অগ্নিদাম। শুভ সন্ধ্যা। এখানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার প্রশ্ন শুরু করছি। শ্রদ্ধেয় মাহমুদুল হক রুবেল সাহেব, আপনি জানেন যে শেরপুর 3 সংসদীয় আসনটি বৈচিত্র্যময় জনগোষ্ঠীর একটি মিলনস্থল। এখানে বিভিন্ন ধর্ম, বর্ণ এবং শ্রেণী পেশার মানুষ দীর্ঘকাল ধরে মিলেমিশে বসবাস করে আসছে। আগামী নির্বাচনে আপনি এই আসনের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে এই বহুমাত্রিক মানুষের মাঝে বিদ্যমান সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করতে এবং প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে আপনার সুনির্দিষ্ট পরিকল্পনা কি, এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক প্রভাব ও দলীয়করণের নেতিবাচক প্রভাব থাকে। আপনি নির্বাচিত হলে আপনার সংসদীয় এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য কেন্দ্র এবং অন্যান্য প্রশাসনিক দপ্তরগুলোকে সম্পূর্ণ দলীয়করণ মুক্ত রেখে কিভাবে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিবেশ গড়ে তুলবেন। দলমত নির্বিশেষে সাধারণ মানুষ যাতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়িত হয়, সে লক্ষ্যে আপনার পদক্ষেপগুলো কি হবে? ধন্যবাদ। এখানে যে বিষয়টা বলা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে, ধর্মবর্ণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে যে মিলন মেলা বা সামাজিক সম্পর্ক, আসলে আমাদের জামাতে ইসলামের প্রার্থী শ্রীবর্দী ঝিনাইগাতির উনি এর ব্যাখ্যা দিয়েছেন। আমাদের অঞ্চলটা আসলে একটা শান্তিপূর্ণ এলাকা, পুরা শেরপুরটাই। আমাদের এই বিগত দিনগুলিতে সারা বাংলাদেশে অনেক দুর্ঘটনা ঘটছে রাজনৈতিক কারণে, দলাদলির কারণে, প্রতিহিংসামূলক রাজনীতির কারণে, বা জাতিগত দ্বন্দ্ব, ইসলাম হিন্দুর অনেক জায়গায় বিভিন্ন সময় ঘটছে। কিন্তু আমাদের শেরপুরে আমরা লক্ষ্য করছি এই 54 বছরের ইতিহাসে আমরা যারা শেরপুরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম বিভিন্ন দলের, আমাদের মধ্যে কিন্তু সেই ধরনের দলাদলি, সেই ধরনের প্রতিহিংসার রাজনীতি ওই ধরনের ছিল না। যতটুকু ছিল রাষ্ট্রীয় কারণে ছিল, রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণে ওই প্রতিহিংসামূলক রাজনীতিটা এখানে ছিল। এর বাইরে আমরা সকলেই সহ অবস্থানে ছিলাম, বড় কোনো ধ্বংসযজ্ঞ অতীতে হয় নাই। আর বিভিন্ন শ্রেণী পেশা, আমাদের শ্রীবর্দী ঝিনাইগাতে আসলে প্রায় 6-7টা সম্প্রদায়ের বসবাস। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কুচ, গারো, হাজং, এই এলাকাগুলিতে বর্ডার বেল্টে, বিশেষ করে মরিয়মনগর থেকে শুরু করে ঝিনাইগাতির গৌরীপুর থেকে শুরু করে নলপুরা, গৌরীপুর, কানসা, রানীশিমল, সিঙ্গাবর্ণা, এই ইউনিয়নগুলিতে আদিবাসীর অবস্থান। এই আদিবাসীরা, এখানে মুসলমান আদিবাসী, আমরা একে অপরের সঙ্গে সম্পর্কিত। আমাদের ঈদে যেমন তারা উৎসব করে, তাদের পূজা, তাদের বড়দিনেও আমরা একইভাবে আমন্ত্রিত হই, একইভাবে আমরা উৎসব পালন করি। আমার কাছে মনে হয় না খুব একটা বৈষম্য বা ধর্ম বর্ণের যে বৈষম্য, এটা শ্রীবর্দী ঝিনাইগাতিতে আছে। তবে এই ব্যাপারে আমরা আরো উদ্যোগ গ্রহণ করব। ইতিমধ্যে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা এই বিগত 13-14 মাসে আমরা হিন্দু সম্প্রদায়, সনাতন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের বড়দিন শেষ হলো এই 25 তারিখে, আমরা সেখানে কেক কেটে তাদের সঙ্গে থেকে আমরা প্রত্যেকটা উৎসব আমরা একত্রে পালন করি।
ছোটখাটো যে দ্বন্দ্বগুলি আছে এই দ্বন্দ্বগুলি আমরা স্থানীয় প্রতিনিধির মাধ্যমে সমাধান করার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রশ্ন করেছেন দলীয়করণের বিষয়ে। দলীয় প্রভাবমুক্ত বা দলীয়করণ মুক্ত করব কিভাবে, সেই বিষয়টা হচ্ছে আসলে এটা বলা যতটা সহজ করা কঠিন। এটা একটা সিস্টেম। আমি আগেই বলেছিলাম জবাবদিহিতা, আগেই বলেছিলাম গণতন্ত্র। জবাবদিহিতা থাকতে হবে, সাংবাদিক তাদেরও জবাবদিহিতা থাকতে হবে, রাজনীতিবিদদের জবাবদিহিতা থাকতে হবে, প্রশাসনের জবাবদিহিতা থাকতে হবে। আমরা যদি একে অপরের কাজের জবাবদিহিতা করি, আমরা যে যে পেশায় আছি না কেন, আমার কাছে মনে হয় বৈষম্য, অন্যায়, অবিচার, স্বৈরাচার এগুলি দূর হবে। যদি জবাবদিহিতা না থাকে, আমি এমপি হলাম, আমি মন্ত্রী হলাম, আমি একটা ডিসিকে অর্ডার দিলাম অন্যায় কাজ করার জন্য, এসপিকে অর্ডার দিলাম, এসপি ডিসি সে যদি আমার কর্মচারী না হইয়া, আমার কর্মকর্তা না হইয়া, সে যদি রাষ্ট্রের কর্মকর্তা হয়, সে যদি সোচ্চার হয়, সে যদি প্রটেস্ট করে, আমার বিশ্বাস সেখানে এই দলীয়করণ, অনিয়ম এগুলি দূর হয়ে যাবে। বিগত দিনে লক্ষ্য করছি সকলেই এক হয়ে গেছিল। দল, মত, ধর্ম, প্রশাসন এক হয়ে যাওয়ার কারণে সবাই শুধু তাকায় থাকতো উপরের নির্দেশে। মামলা হইতো, আমরা জিজ্ঞেস করতাম নির্দেশ কার, বললো উপরের যে কার নির্দেশ, আসমানি ফয়সালা নাকি প্রধানমন্ত্রীর ফয়সালা, আমরা জানতাম না। আমাদের গ্রেপ্তার করতো, মামলা দেখান কি কারণে গ্রেপ্তার হইতেছে, অপরাধ কি, উপরের নির্দেশ। তো এই যে উপরের নির্দেশ, আমি এসপি, আমি ডিসি, আমি এমপি, আমার একটা জবাব দিয়ে থাকতে হবে। এমপি হিসেবে অবশ্যই আমার জবাব দিয়ে থাকতে হবে জনগণের কাছে। এসপির জবাব দিয়ে থাকতে হবে, টিওনোর জবাব দিয়ে থাকতে হবে, ফরেস্টের রেঞ্জারের জবাব দিতে থাকতে হবে। জবাবদিহিতা যার যার ক্ষেত্রে, যার যার চেয়ারে, যার যার পদের, সাংবাদিক থেকে শুরু করে প্রত্যেকটা পেশার যদি জবাবদিহিতা নিশ্চিত করা যায়, আমার বিশ্বাস অনিয়ম, দুর্নীতি, দলীয়করণ সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। এখানে আপনারা বলছেন মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে চাকরি। আসলে মেধা যোগ্যতার ভিত্তিতে চাকরি বাকরি এটা তখনই সম্ভব হবে। আমাদের 15 বছরে বহু যোগ্য ছেলে, মেধাবী ছেলে বিএমপি করার কারণে বাবা মা, চাচা চাচি, আত্মীয় স্বজন এসিআর দেখা তাদেরকে পদ পদবিতে দেওয়া হয় নাই। আমাদের মেধা ভিত্তিতে কোনো চাকরিতে নিয়োগ করা হয়নি। আমাদের শেরপুরেও বিসিএস এ টিক ছিল, শুধুমাত্র তার পরিবারে বিএমপির লোক ছিল, পররাষ্ট্র মন্ত্রণালয়ে টিক ছিল, কিন্তু তাকে তাকে নেওয়া হয় নাই। সুতরাং ওই সব কিছুই বললাম, যদি আপনার সুশাসন থাকে, জবাবদিহিতা থাকে, গণতন্ত্র থাকে, ভোটের অধিকার থাকে, জনগণ জনপ্রতিনিধিকে চ্যালেঞ্জ করতে পারে, 5 বছর পর পর এমপিকে সরাই দেওয়ার ক্ষমতা থাকে, চেয়ারম্যানকে সরাই দেওয়ার ক্ষমতা থাকে ভোটের মাধ্যমে, দেখবেন যে আমরা সবাই সতর্ক হয়ে গেছি, সচেতন হয়ে গেছি। আমি স্বৈরাচার হওয়ার সম্ভাবনা কমে যাবে, স্বেচ্ছাচার হওয়ার কমে যাবে। আমি মানুষ, আমার ভুল ত্রুটি থাকবেই। আমার যদি কোনো, আমরা দেখছি কি এই গত 15 বছরে শেরপুরের এক এসপি ছিল, হাতি দিয়ে তাকে অভ্যর্থনা করা হয়েছে। হাতি দিয়ে একটা এসপি, তাকে হাতি দিয়ে ঘোড়া দিয়ে জামালপুর থেকে শেরপুরে নিয়ে আসা হইতো। এটা কি সম্ভব? এটা একটা রাষ্ট্রে একটা এসপি এটা পারে? কেউ চ্যালেঞ্জ করছে? সাংবাদিক চ্যালেঞ্জ করছে, রাজনীতিবিদ চ্যালেঞ্জ করছে, কেউ চ্যালেঞ্জ করে নাই। একটা এসপি শেরপুরে আসতো, হাতি দিয়ে ঘোড়ার গাড়ি দিয়ে তাকে জামাই বরণ করা হইতো। এটা সম্ভব হয়েছে জবাবদিহিতা না থাকার কারণে, এটা সম্ভব হয়েছে স্বেচ্ছাচার হওয়ার কারণে, স্বৈরাচার হওয়ার কারণে। দল, সরকার, প্রশাসন সব এক পাত্রে উঠা পড়ছিল এই কারণে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মোহাম্মদ আল্লাহ রুবেল সাহেবকে। আসলে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন যেটা আমাদের রুবেল সাহেব সেটা বলেছেন, যে এর যে সমাধানগুলো বলেছেন, আমি রাজিয়া সামার ডালিয়া পাকে একটু আপনি এখন মানে জ্যেষ্ঠ নাগরিকদের পক্ষ থেকে প্রশ্ন করবেন, যে কাউকে প্রশ্ন করবেন, আমাদের শেরপুরের বিশিষ্টজন জনাব রাজিয়া সামার ডালিয়া। আমার একটাই প্রশ্ন, স্থানীয় সরকার নিয়ে কেউ ভাবছেই না।
স্থানীয় সরকার যদি জোরদার না হয় দুর্নীতি কমবে না। ক্ষমতা একীভূত করে রাখার যে প্রবণতা, এটাকে বাতিল করতে হবে। আমাদের রাষ্ট্রটাকেই স্থানীয় সরকার দিয়ে বিভাজন করতে হবে, এটি আমার কথা। এখনকার যারা ক্ষমতায় যাওয়ার কথা ভাবছেন তারা এটা নিয়ে কি ভাবছেন সে উত্তরটা দেবেন। আমার একটা মিটিং 5টায় আছে নকলাতে। আমি সরি, অনেকক্ষণ বসলাম, এই লোকটা সামলাতে পারিনি, আমার কিন্তু উঠতে হচ্ছে এখন। আমি সরি, আমি শুনতেই চেয়েছিলাম সবার কাছ থেকে, প্রশ্নগুলোও চমৎকার আসছিল, কিন্তু আমাদের এখনকার জেনারেশন, এই যে ইয়াং জেনারেশন, অদ্ভুতভাবে আমার অবাক করলো যে স্থানীয় সরকার তাদের মাথায় নেই, তারা এটা নিয়ে ভাবেই না। আমরা প্রাচীন মানুষ বলেই আমরা এখনো স্থানীয় সরকারের কথা ভাবছি, এবং সরকার গঠন করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে, ক্ষমতা মানে বিকিরণ মানে ডিস্ট্রিবিউট করতে হবে জনে জনে, জায়গায় জায়গায় না করলে ক্ষমতা এক হাতে থাকলে স্বৈরাচার হওয়ার সম্ভাবনা থেকে যায়। এটা কিন্তু অত্যন্ত সত্যি কথা। এই স্থানীয় সরকার নিয়ে ৭১ পরের থেকে চেঁচামেচি হচ্ছে, যেটা কখনো পাচ্ছে না জনগণ। এবার আশা করব যারা ক্ষমতায় যাবেন এটা নিয়ে ভাববেন। আমাকে সবাইকে ধন্যবাদ। আমি বলবো যে ধন্যবাদ ম্যাডামকে। আমি ওই যে কথাটা বলতে চাই, আসলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ না করলে সমাজের অসঙ্গতি, অনিয়ম, দুর্নীতি দূর হবে না। এখানে আমরা যারা সংসদ সদস্য আছি, আমাদের কাছে কিন্তু বলা উচিত আমরা সংসদে কি আইন করব। সংসদ সদস্যের কাজ সংসদে আইন প্রণয়ন করা, কিন্তু আমাদের কাছে পাবলিক, জনগণ চায় রাস্তা, জনগণ চায় ব্রিজ, জনগণ চায় মসজিদ, মাদ্রাসা, মক্তব, মন্দির, শ্মশানঘাটের উন্নয়ন, যেটা আমাদের এখতিয়ারভুক্ত না। সংসদ সদস্যের কাজ সংসদে আইন প্রণয়ন করা, কিন্তু বাংলাদেশ বা দক্ষিণ এশিয়াতে জনগণের চাহিদাগুলি বেশিরভাগ যে আমরা যাচ্ছি, জনসেবা করতেছি, জনসংযোগ করতেছি, মানুষের চাহিদা আমার রাস্তা চাই, মানুষের চাহিদা আমার ব্রিজ চাই, আমার মসজিদের উন্নয়ন চাই। তবে শেষের দিকে বর্তমানের চাহিদা হইতেছে আমরা একটা সুন্দর সমাজ চাই, দুর্নীতিমুক্ত সমাজ চাই, যুবক শ্রেণীদের চাকরি চাই, এই সমস্ত। যাই হোক, আসলে আপা যে কথাটা বললেন, স্থানীয় সরকারের শক্তিশালী না হলে আসলে কোনোভাবেই ইনসাফ, ন্যায় এবং সুন্দর রাষ্ট্র গঠন করা সম্ভব না। এটার কোনো বিকল্পই নাই। তবে এই কারণে আমি মনে করি দলীয় প্রতীক উঠাই দেওয়া প্রয়োজন। দলীয় প্রতীক থাকার কারণে স্থানীয় সরকারে দলীয় প্রতীক থাকার কারণে একেবারেই স্থানীয় সরকারটা ধ্বংসের মুখে চলে গেছে। এখানে যোগ্য ব্যক্তিরা আসতে পারে না, সঠিক ব্যক্তিরা আসতে পারে না, জনপ্রিয় ব্যক্তিরা এখানে স্থানীয় সরকারে চেয়ারম্যান, মেম্বার, জেলা পরিষদ, ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান হইতে পারে না। তা আমি আশা করব, আমার মনে হয় আগামী দিনে হয়তোবা দলীয় প্রতীক থাকবে না। দলীয় প্রতীক না থাকলে আমার কাছে মনে হয় যে এখানে প্রভাবমুক্ত, দলীয় প্রভাবমুক্ত হবে, এবং সেই সঙ্গে আসলে যে আইনগুলি করা হয় এই আইনগুলি বাংলাদেশে বাস্তবায়ন হয় না। আমরা উপজেলায় দেখছি, উপজেলা একটা পুতুল উপজেলা চেয়ারম্যান গড়ে উঠছে। এই যে ভাইস চেয়ারম্যান, এই যে মহিলা ভাইস চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যানের চাইতে মহিলা ভাইস চেয়ারম্যান হওয়া কষ্টের। পুরুষ ভাইস চেয়ারম্যানের ভোট কম, কিন্তু মহিলা ভাইস চেয়ারম্যান এরিয়া অনেক, কিন্তু বরাদ্দের বেলায় মহিলাদের বৈষম্য করা হয়। পুরুষের চাইতে মহিলা ভাইস চেয়ারম্যানদের বরাদ্দ কম। তো যে কারণে আমার কাছে মনে হয় নারীদেরকে আগে আসতে হবে, প্লাস আমার কাছে মনে হয় যে স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য ভালো লোক যেন এই স্থানীয় সরকারে আসে, এবং সেই সঙ্গে যে আইনগুলি আছে বিদ্যমান এই আইনগুলি যেন বাস্তবায়ন ঘটে। কিন্তু আমরা লক্ষ্য করি এমপির সঙ্গে উপজেলা চেয়ারম্যানের দ্বন্দ্ব তৈরি হয়, এমপিদেরকে উপদেষ্টা বানাই দেওয়া হয় চেয়ারম্যানদের, উপজেলা চেয়ারম্যানদের, পরবর্তীতে এমপিরাই সব সুফল ভোগ করে, উপজেলা চেয়ারম্যানরা পুতুল হিসাবে থেকে যায়। তো এই জন্য আমার কাছে মনে হয় উপজেলা চেয়ারম্যান, মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমার কাছে মনে হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের চাইতেও অবহেলিত উপজেলা চেয়ারম্যানরা। এই বিষয়গুলো আমার মনে হয় যে ঠিক করা উচিত। সর্বশেষ একটা কথা বলতে চাই ম্যাডামকে, বাংলাদেশে আইন আছে,
কিন্তু বাস্তবতার সঙ্গে আইন নাই। দেখেন এবার নির্বাচন কমিশনে আইন করছে একটা এমপি ইলেকশনে খরচ করতে পারবে 25 লাখ টাকা পার ভোটারের জন্য অথবা 10 টাকা। 25 লাখ টাকায় বাংলাদেশে কোনো নির্বাচন হয় এটা কেউ বিশ্বাস করবে? এই 25 লাখ টাকার যে কথা বলতেছে, হ্যাঁ ডোনেশন আসে, বিভিন্ন আসে, কিন্তু এখনো আইনের সঙ্গে বাস্তবতার আমাদের অনেক অমিল রয়ে গেছে। 25 লাখ টাকায় বাংলাদেশে কোনো আসনে নির্বাচন, হয়তোবা কোনো প্রার্থী 25 লাখ না হইতে পারে বা কম হইতে পারে, কিন্তু ডোনার থাকে, স্থানীয়ভাবে কাজকর্ম থাকে, এই যে লিফলেট, এই যে ফেস্টুন, প্যানা, ব্যানার, নির্বাচনী খরচ, ক্যাম্প, এজেন্ট, প্রচার, এটা 25 লাখ টাকায় আমার কাছে মনে হয় এটা অসম্ভব। সুতরাং আমার কাছে মনে হয় সত্যিকার অর্থেই যেটা করা উচিত এটা একটা সার্ভে কইরা আমার মনে হয় খরচগুলো করা উচিত। সেই জন্য আমি মনে করি স্থানীয় সরকারের কথাগুলি বললেন যথেষ্ট অবহেলিত, বঞ্চিত, এবং তাদেরকে শক্তিশালী না করলে প্রান্তিক কৃষক যারা, প্রান্তিক সাধারণ মানুষ যারা, তারা ন্যায় বিচার পাবে না, সঠিকভাবে তাদের চাওয়া পাওয়া পূরণ হবে না। সেই জন্য অবশ্যই শক্তিশালী আমাদের করতে হবে এই স্থানীয় সরকারকে। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে প্রশ্ন অনেকের কাছে নেওয়ার কথা ছিল। আমি বিনয়ের সাথে সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম। আমাদের যে যারা গেস্ট আছেন তারাও নামাজ পড়বেন। তো আসলে প্রশ্ন যা করা হয়েছে সকলের জন্য প্রশ্ন একই। আমার মনে হয় রুবেল সাহেব যখন কথা বলতেছিলেন সবাই মানে মাথা লাড়তেছিলেন, প্রশ্নের উত্তরটাও কিন্তু ঠিক একই। নানা পথের নানা মতের অমিল থাকবে, সেই সমস্ত নানা পথের মতের অমিলের মধ্যে আমরা সবাই শেরপুরের উন্নয়ন চাই আমাদের এই রাজনৈতিক নেতাদের মাধ্যমে। সকলকে ধন্যবাদ।